আচ্ছা, 50 কেজি ভরের একজন শ্রমিক সে 20 কেজি ভরের একটা বস্তুকে মাথায় নিয়ে সে চিত্র অনুযায়ী ঢালবে কিউ বিন্দুতে পৌঁছাইছে। সো তার যে গন্তব্যস্থল সেটা হচ্ছে কিউ বিন্দু। এখন সে প্রথমে পি কিউ পথ বরাবর যাত্রা করছে, অর্থাৎ প্রথমে সে এই পি কিউ পথ বরাবর গিয়েছে এবং পরবর্তীতে সে আর কিউ পথ বরাবর যাত্রা শুরু করছে। সো দুইটা ভিন্ন ভিন্ন পথ থেকে সে যাত্রা শুরু করছে, বাট তার গন্তব্যস্থল কোথায়? কিউ বিন্দু। এবং উভয় ক্ষেত্রে আমার আদি বেগ এবং কিউ বিন্দুতে উভয় ক্ষেত্রে আদি বেগ তোমার মান সেম, অর্থাৎ এখান থেকে সে যে যাত্রা করছে, যে এটা যদি ভি ভেলোসিটি হয়, আর বিন্দু থেকে যে যাত্রা করছে সেটার ভেলোসিটি কত হবে? ভি হবে। কিন্তু সে কিউ বিন্দুতে পৌঁছানোর পর তার ভেলোসিটি কত হবে? 0 হবে। বোঝা গেছে? তাহলে গতে আমাকে বলছে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে পৌঁছাইতে তার কৃতকাজের পরিমাণ বের করো। এবং আমরা জানি কোনো একটা বস্তুর যখন কৃতকাজ বের করতে হয় তখন একটা জিনিস আমাদের সাবধানে চিন্তা করতে হয়, যে কৃতকাজ যখন বের করতে হয় তখন আমার একটা প্রশ্ন করতে হয় যে কার দ্বারা আমি কৃতকাজ বের করব। অর্থাৎ এখানে বল প্রয়োগদাতা কে? এখানে বল প্রয়োগদাতা কে? সো বল প্রয়োগদাতা যে হবে তার সাপেক্ষে কৃতকাজই তোমার এখানে বের করতে হবে। এখানে কি প্রশ্নে ক্লিয়ারলি তোমাকে বলা আছে যে কার সাপেক্ষে কৃতকাজ বের করতে হবে? বলা কিন্তু নাই। তার মানে তোমাকে একটু নিজে চিন্তা করতে হবে এখানে তোমার কোন ধরনের কৃতকাজটা বের করতে হবে, বা কোন বলের সাহায্যে বা কোন বলের কারণে কৃতকাজ বের করতে হবে, সেটা তোমার প্রশ্নকে অ্যানালাইসিস করার মাধ্যমে বুঝতে হবে। স্যাররা কিন্তু এখানে তোমাকে বলে দিবে না। সো যেহেতু এই বস্তুগুলার ভর ছাড়া আর কোনো ইনফরমেশন তোমাকে দেয়া নাই, যে সে কত কত ভেলোসিটিতে সে উপরে পৌঁছেছে, সে ভেলোসিটির মানও তোমাকে দেয়া নাই। তার মানে এখানে সিম্পলি ধরে নিতে হবে বস্তুগুলার যে ওজন, সেই ওজনের বিপরীতে তোমাকে কাজ করতে করতেই পি বিন্দু থেকে কিউ বিন্দুতে উঠতে হয়েছে। তাইলে তুমি কোন বল দ্বারা কৃতকাজ বের করবা? আমার যে মহাকর্ষ বল, বা আমি এখানে বলতে পারি আমার অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ। সো অভিকর্ষ বল দ্বারা যখন কৃতকাজ বের করব, সো অভিকর্ষ বল হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এমজি, বা আমি শুধু এমজি লিখি। তাহলে এই এমজি দ্বারা কৃতকাজ যখন আমরা বের করি, অভিকর্ষ বল দ্বারা কৃতকাজের জন্য আমাদের কেবলমাত্র কি প্রয়োজন হয়? উচ্চতার প্রয়োজন হয়। এটা আমরা সবাই জানি। তাহলে যেই বিন্দু থেকে যাত্রা শুরু করলাম আমরা, দ্যাট ইজ পি বিন্দু থেকে, যে বিন্দুতে আমরা শেষ করলাম আমাদের যাত্রা, দ্যাট ইজ কিউ বিন্দু, সেই দুইটা বিন্দুর একেবারে লম্বালম্বি যে ডিস্টেন্স, সো এটা যদি তোমার ভূমি হয় তাহলে ভূমি থেকে তোমার কতটুকু হাইটের উপরে তোমার কিউ বিন্দুটা আছে, সেই যে হাইটটা, সেটাই হচ্ছে তোমার এখানে কে এইচ এর মান। ঠিক আছে? তাহলে ডাব্লিউ হচ্ছে এম জি ইন্টু এইচ। তাহলে এই এইচ এর মানটা আমরা কিভাবে বের করব? প্রশ্নে আমাকে একটা মান দেওয়া আছে, নিচে দেখো পি কিউর মান হচ্ছে তোমার 5 মিটার। তাহলে পি কিউর যে দূরত্ব এটা হচ্ছে 5 মিটার। তাহলে এখানে তোমার ত্রিভুজ পি কিউ আর, আমি যদি এখানে একটা অনেক একটা নাম দিলাম টি দিলাম, তাহলে এখানে তুমি দেখো তো ত্রিভুজ পি কিউ টি এ, এই ত্রিভুজে তুমি যদি সমকোণী ত্রিভুজের ত্রিকোণমিতিক অ্যাপ্লাই করো, তাহলে এখানে যদি তুমি সাইন 35 ডিগ্রি বসাও, তাহলে সেটার মান কত হবে? সেটা হবে তোমার কিউটি ডিভাইডেড বাই অতিভুজ, যেটা হচ্ছে পি কিউ। তাহলে সাইন 35 ডিগ্রি, তাহলে তোমার কিউটির যে মানটা, খেয়াল করো তো, এই কিউটি কি তোমার এইচ না? তাহলে তোমার এইচ এর মান কিন্তু বের হয়ে গেছে, সেটা হচ্ছে কত? পি কিউ ইন্টু সাইন 35। তাহলে পি কিউ সাইন 35 হচ্ছে তোমার কি এইচ এর মান। তাহলে ভর কত? তার নিজের ভর হচ্ছে 50 কেজি, 20 কেজি সে মাথায় নিয়ে যাইতেছে, তাহলে টোটাল 70 কেজির উপর সে ওজন ফিল করবে, ইন্টু 9.8 ইন্টু উচ্চতা হচ্ছে 5 ইন্টু সাইন 35 ডিগ্রি। এখানে যেহেতু উচ্চতাটা কম, এই কারণে আমাদের এই উচ্চতার সাপেক্ষে যে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তনটা হবে সেটা আমরা নেগলেক্ট করতেছি। ঠিক আছে? তাহলে এখানে যদি ক্যালকুলেট করি তাহলে আমাদের ডাব্লিউর মান বের হবে 1967.367 জুল। তাহলে আমাকে পি বিন্দু থেকে কি বিন্দুতে নিতে কৃতকাজের পরিমাণ কত? 1967.367 জুল। ঘতে বলছে তোমাকে কোন পথে সে কম ক্ষমতা ব্যয় করে কিউ বিন্দুতে পৌঁছাতে পারবে। সো আমরা তো জানি ক্ষমতার ইকুয়েশন, সেটা হচ্ছে W/T। এখন দুইটা ভিন্ন ভিন্ন পথের জন্য যে ইকুয়েশন যদি তুমি ভিন্ন ভিন্ন লেখো, তাহলে P1 এবং P2 যদি লেখো, তাহলে তোমার এখানে চেঞ্জ হবে কোন জিনিসটা? W1 অর্থাৎ কৃতকাজ চেঞ্জ হবে নাকি সময়টা চেঞ্জ হবে?
এবং তোমার কি ভিন্ন ভিন্ন পথে যাইতে অ্যাকচুয়ালি ভিন্ন ভিন্ন ক্ষমতা লাগবে কি না সেটা কিভাবে বুঝবা? সেটা বোঝার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, তুমি এখানে কোন বল নিয়ে আলোচনা করতেছো? মহাকর্ষ বল নিয়ে। এবং মহাকর্ষ বল দ্বারা কোন ধরনের কৃতকাজ হবে? মহাকর্ষ বল, এই যে ডাব্লিউ সেটা। এবং মহাকর্ষ কৃতকাজ, মহাকর্ষ কৃতকাজ, এই মহাকর্ষীয় যে কৃতকাজ বা অভিকর্ষ যে কৃতকাজ, সেই কৃতকাজ কি তোমার দুই কেজে সমান হবে নাকি ভিন্ন হবে বলো তো? পি বিন্দু থেকে তুমি কিউ বিন্দুতে যাবা এবং আর বিন্দু থেকে কিউ বিন্দুতে যাবা, দুইটা ক্ষেত্রেই কি তোমার একেবারে ভূমি থেকে হাইট পর্যন্ত যে উচ্চতাটা সেটা কি এই যে এইচ এটা না? তাহলে দুইটা ক্ষেত্রে তো তোমার এই এইচ এর মান সেম থাকতেছে, তাহলে ভরও সেম, হাইটও সেম, তাহলে তোমার ডাব্লিউ কি থাকবে? সেম থাকবে না? তার মানে তোমার দুইটা যেই ক্ষমতার ইউনিট বা ক্ষমতার এককে তোমার ডাব্লিউটা দুইটা কি থাকবে? সেম থাকবে। তার মানে তোমার সময়গুলো কি হবে? চেঞ্জ হবে। প্রথমটা হবে T1, পরেরটা হবে T2। তাইলে তোমার একটা বেশি ডিস্টেন্স যখন থাকবে তখন সময় কম লাগবে বা বেশি লাগবে, আবার কম ডিস্টেন্সের ক্ষেত্রে সময় কম বা বেশি লাগবে। অর্থাৎ মোট কথা হচ্ছে আমাদের এখানে টাইমটা বের করতে হবে, যে পি কিউ পথে যেই টাইমটা T1 এবং আর কিউ পথে যে টাইমটা সেই T2, এটা বের করতে হবে। কিভাবে বের করব? দেখো এই জিনিসটা প্রশ্নে একটা এক্সট্রা লাস্টে একটা ইনফরমেশন দেওয়া ছিল, উভয় ক্ষেত্রে তোমার আদি বেগ কিন্তু একই, অর্থাৎ যে বেগে যাত্রা শুরু করছো এখানের ভেলোসিটি ভি, এখানের ভেলোসিটি বি। বাট পি কিউ পথ নিয়ে যখন আমরা আলোচনা করব, পি কিউ পথ, সেই পি কিউ পথের আদি বেগ তোমার ভি, শেষ বেগ তোমার কত? 0। এবং সরণ কত? সরণ হচ্ছে তোমার কত? 5 মিটার না? তাহলে সরণ যদি তুমি S1 চিন্তা করো, ঠিক আছে, তাহলে এই S1 এর মান তো আমরা জানি। তাহলে এই S1 সরণের ইকুয়েশন কি আমরা এভাবে লিখতে পারি না? গড় বেগ দিয়ে ভি প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু T1 লেখা কিন্তু যায়। তাহলে T1 কে তুমি লিখতে পারো 2 ইন্টু S1 ডিভাইডেড বাই ভি। ঠিক সিমিলারলি পিকিউ পথের মতো তুমি যদি আর কিউ পথের ক্ষেত্রে এটা চিন্তা করো এরকম, যে আর কিউ পথে আমাদের আদি বেগ ভি, শেষ বেগ 0 এবং আমাদের সরণ কিন্তু অন্য আরেকটা হবে S2। তাহলে সেই S2 এর জন্য আমার গড় বেগ তো সেম আছে, বাট সরণ তো ভিন্ন, তার মানে অবশ্যই তোমার সময়টা কি হবে? ভিন্ন হইতে হবে না? সো আমরা এরকম ভাবে বুঝবো আর কি, যে দুইটা সময় যে আমার ভিন্ন ভিন্ন লাগবে সেই জিনিসটা আমাদের অ্যাজিউম করে নিতে হবে এরকম ভাবে। যেহেতু তোমার দুইটার রিয়েলি দেখতে পাইতেছো পি কিউটা বড় আর কিউটা ছোট, তাহলে ছোট দূরত্ব কভার করতে তোমার কম পরিমাণ সময় লাগবে না? যদি 2 কেজি তোমার উপরে কি সমান পরিমাণ অভিকর্ষ ত্বরণ কাজ করতে থাকে বা সমান পরিমাণ কৃতকাজ তুমি করো, তার মানে আমাদের এখন যদি আমরা P1 বাই P2 বের করি বা PPQ বাই P আর কিউ যদি এটা বের করি, তাহলে W বাই T এটা তো কাটাই থাকবে। তাহলে T অফ PQ এবং T অফ আর কিউ এটা থাকবে উপরে, এবং T এর ইকুয়েশন আমরা জানি 2 ইন্টু S2 ডিভাইড বাই V, এবং নিচে আমরা লিখব 2 ইন্টু S1 ডিভাইড বাই V। তাহলে VV কাটা, 2 ও কাটা, অর্থাৎ P অফ PQ এবং P অফ RQ এটা ইজ ইকুয়ালস টু S2। S2 মানে হচ্ছে আর কিউর যে সরণ সেটা, এবং S1 হচ্ছে PQর যে সরণ সেটা। এখন PQর যে সরণ সেটা কিন্তু আমরা জানি 5 মিটার, প্রশ্নে বলাই আছে, বাট আর কিউর সরণটাকে আমরা জানি, আর কিউর সরণ কিন্তু জানি না। তাহলে আমাদের এই ছোট্ট একটা যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজ থেকে আর কিউর মানটা বের করতে হবে। কিভাবে বের করব? তার আগে আমরা এই ক্যাপিটাল এইচ এর মানটা কিন্তু আমরা গত নাম্বারে বের করছিলাম, সেটা কত ছিল? 5 sin 35 ডিগ্রি ছিল এই এইচ। তাহলে তুমি যদি ত্রিভুজ কিউ টি আর এটাকে যদি আলাদা করে লিখো, যে ত্রিভুজ আমাদের এটা হবে টি, এটা হচ্ছে আমাদের কিউ আর এটা হচ্ছে আর, তাহলে ত্রিভুজ কিউ টু আর এ এই এইচ এর মান আমরা জানি, আমাদের কিউ আর দরকার, এবং এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা জানি সেটা কয় ডিগ্রি? 55 ডিগ্রি। প্রশ্নে বলা আছে না এই জিনিসটা, এই যে 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে তোমার লম্ব তোমার দেওয়া জানা আছে, তোমার অতিভুজ লাগবে, তাহলে কোন সূত্র ইউজ করবা? সাইন। তাহলে সাইন 55 ডিগ্রি হবে লম্ব ডিভাইড বাই অতিভুজ, দ্যাট ইজ কিউ আর। অথবা আমরা লিখতে পারি এস অফ কিউ আর হচ্ছে এইচ ডিভাইডেড বাই সাইন অফ 55 ডিগ্রি।
ঠিক আছে, এরকম করে আমরা S2 এর মানটা যেটা সেটা বের করতে পারবো 3.501 মিটার। তাহলে PQ/PR এর উপরে হবে 3.501। তাহলে যদি এখন তোমাকে বলি যে কোন ক্ষেত্রে তোমার বেশি পরিমাণ ক্ষমতা, অর্থাৎ P/P/R/Q, এই যে ভ্যালুটা এটা ক্লিয়ারলি দেখতে পাইতেছো, এটা তোমার লেস দেন জিরো, সরি জিরো না, লেস দেন ওয়ান। এটা একটা প্রকৃত ভগ্নাংশ, লেস দেন ওয়ান। সো এই যে অনুপাতটা সেটা দেখবে প্রায় 0.7 হবে। তাহলে বুঝতে পারতেছো আমাদের PQর যে ভ্যালুটা সেটা আমাদের অবশ্যই কম হইতে হবে P/R/Q এর তুলনায়। ঠিক আছে, তার মানে PQ পথে বলছে সে কোন পথে কম ক্ষমতা ব্যয় কিউতে পৌঁছাতে পারবে, তাহলে সে PQ পথে কম ক্ষমতা ব্যয় করে কিউ বিন্দুতে পৌঁছাতে পারবে। সো এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। W1 এবং W2 দুইটা পানিপূর্ণ কুয়া, যাদের গভীরতা দেওয়া আছে যথাক্রমে 12 মিটার এবং 10 মিটার। তাদের ব্যাসও বলা আছে আমাকে 1.8 মিটার এবং 2 মিটার। এবং X1 এবং X2 এটা যদি দুইটা পাম্প হয় যাদের কর্মদক্ষতা যথাক্রমে 75% এবং 65%। এবং লাস্টে এক্সট্রা একটা ইনফরমেশন দিছে যে X1 পাম্পটা W1 যে কুয়াটা আছে সেটাকে 24 মিনিটে পানি শূন্য করতে পারে। এবং লাস্টে X2 পাম্পের সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন, সেটা হচ্ছে ওই পাম্পের ক্ষমতা দেওয়া 2.5 হর্স পাওয়ার। এখন গতে বের করতে হবে তোমাকে X1 যে পাম্পটা আছে সেই পাম্পের ক্ষমতা কত। এখন প্রশ্ন একটু খেয়াল করো যে X1 পাম্পের যে ক্ষমতাটা বের করতে বলছে, সেই ক্ষমতা বের করার আগে এই প্রশ্নে কিন্তু X1 এবং X2 এটার কর্মদক্ষতা যে দেওয়া ছিল। সো X1 এর যেই পাম্পটা আছে সেটার যে কর্মদক্ষতা, সেই কর্মদক্ষতা ইটা 1 সেটা দেওয়া আছে তোমার 75%। তাহলে যদি কোনো একটা পাম্পের কর্মদক্ষতা দেয়া থাকে এবং তোমাকে শুধু ওই পাম্পের ক্ষমতা বের করতে বলে, তাহলে এটা তোমার কোন ক্ষমতা বের করতে বলছে। কোন ক্ষমতা বলতে ক্ষমতা তো দুই টাইপের আছে, যে একটা হচ্ছে তোমার ইনপুট ক্ষমতা এবং আরেকটা হচ্ছে আউটপুট ক্ষমতা। যখন আমাকে কর্মদক্ষতা দেয়া থাকে অবশ্যই আমাদের ইনপুট বা আউটপুটের ভিতরে যে কোনো একটা জিজ্ঞাসা করতে বলবে, তাহলে এখানে আমাকে কোনটা বের করতে বলছে সেটা আমরা বুঝবো কিভাবে। সেটা বোঝার উপায় হচ্ছে তুমি প্রশ্নে খেয়াল করো, এখানে তোমাকে বলছে পাম্পের ক্ষমতা নির্ণয় করতে, এবং উদ্দীপকে যদি তুমি খেয়াল করো উদ্দীপকে কিন্তু X2 পাম্পের ক্ষমতা তোমাকে ডিরেক্ট দেওয়া আছে 2.5 হর্স পাওয়ার। এবং এই লাইনের পরবর্তী লাইনেই কিন্তু তোমার প্রশ্নটা করছে X1 পাম্পের ক্ষমতা নির্ণয় করো। তার মানে যেই পাম্প দুইটা, একটা তো X1 আর একটা তো X2, তাহলে X2 সম্পর্কিত যে ক্ষমতা, X2 সম্পর্কে তোমার যেই ক্ষমতাটা দেওয়া আছে X1 সম্পর্কিত তোমার সেই ক্ষমতাটাই জানতে চাইছে প্রশ্নে। তাহলে উদ্দীপকে তোমাকে দেওয়া আছে তোমার P এর ইনপুট, অর্থাৎ আমার X2 যে পাম্পটা আছে সেটার ইনপুট ক্ষমতা দেওয়া আছে 2.5 হর্স পাওয়ার। তাহলে X1 পাম্পেরও আমাদের কোন ধরনের ক্ষমতা বের করতে হবে, ইনপুট ক্ষমতা। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে আমাদের X1 পাম্পের সম্পর্কিত ইনপুট ক্ষমতা বের করার আগে আমাদের আউটপুট ক্ষমতা বের করতে হবে। আউটপুট ক্ষমতা আমরা কি কি ইনফরমেশন দিয়ে বের করি, যেই ইনফরমেশন আমাকে দেয়া থাকে প্রশ্নে, যে তাকে পানি কুয়াটাকে খালি করতে বা কুয়াটাকে পানি শূন্য করতে কি পরিমাণ সময় লাগবে সেই ডাটা থেকে। এখন খেয়াল করো প্রশ্নে তো তোমাকে যেই সিস্টেমটার কথা বলা আছে সেটা হচ্ছে একটা কুয়া। এখন কুয়ার ক্ষেত্রে আমরা তো নর্মালি জানতাম যে কুয়া বলতে কোনটাকে বুঝি আমরা, কুয়া হচ্ছে এমন একটা পানির সোর্স যেখানে তোমার পানির যে লেভেল থাকে সেটা সবসময় কি থাকে, একটা নির্দিষ্ট অংশ, একটা নির্দিষ্ট জায়গায় ফিক্স থাকে। সো কুয়ার যে হাইট সেটা কিন্তু কন্টিনিউ সবসময় তোমার একটাই থাকে, ফিক্সড এজ। কিন্তু চৌবাচ্চার ক্ষেত্রে কি হয়, তুমি যতই পানি নাও না কেন তার হাইট আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। কুয়ার ক্ষেত্রে সেটার ভিন্নতা হয়, তুমি যতই পানি নাও না কেন এই এজ সবসময় কি থাকে, ফিক্স থাকবে। এই কারণে কুয়ার সময় আমাদের শুধু mgh এটা বের করলেই হইতো, বাট চৌবাচ্চার ক্ষেত্রে আমাদের বের করতে হয় কি mgh প্রাইম বা গড় সরণ দিয়ে করতে হয়। তাহলে এখানে কি আমরা গড় সরণ ইউজ করবো নাকি করব না সেটা বোঝার জন্য আমাকে শুধুমাত্র এই যে আমাদের যে ওয়াটার সোর্স, এই ওয়াটারের যে রিসোর্সটা আছে সেটা কি শুধু কুয়া নাকি চৌবাচ্চা, শুধু এতটুকু ইনফরমেশন দিলে কিন্তু আমাদের এনাফ না। আমাদের প্রশ্নে আরো ভালোভাবে খেয়াল করতে হবে যে আমাদের মূল কনসেপ্ট কিন্তু কুয়া চৌবাচ্চা নামে কিন্তু এখানে কোনো ট্রিক্স ছিল না। মূল ট্রিক্স ছিল আমাদের যে হাইটটা
সেটা কোথায় কনস্ট্যান্ট থাকে, সেটা কোথায় চেঞ্জ হয় সেটা। এখন আমি বলি যে আমি একটা কুয়াকে সম্পূর্ণরূপে পানি শূন্য করে দিছি, তার মানে কি পানির হাইট অবশ্যই কন্টিনিউয়াসলি কমতে থাকবে না? তাহলে যদিও এটার নাম কুয়া, এটা অ্যাকচুয়ালি আচরণ করবে চৌবাচ্চার মতো। তার মানে তোমাকে এম জি এইচ অফ অ্যাভারেজ ডিভাইড বাই টি এই ইনফরমেশনটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? এম ওয়ান মানে হচ্ছে প্রথম পাম্পের যে ভর, সেটা আমরা জানি ভর হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। আমরা জানি পানির ঘনত্ব 1000, আর আমাদের যে এখানে কুয়াটার কথা বলা আছে সেটা হচ্ছে একটা সিলিন্ডারাল কুয়া। তাহলে সিলিন্ডারের আয়তনের ইকুয়েশন কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই ইন্টু আর এর মান কত আমার? এখানে ব্যাস দেওয়া আছে 1.8 মিটার, তাহলে এটাকে তুমি 0.9 মিটার স্কোয়ার লিখতে পারো, এটার ব্যাসার্ধ। ইন্টু উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 12 মিটার। আচ্ছা, ইন্টু জি এর মান হচ্ছে 9.8 প্লাস উচ্চতা। এখন এখানে গড় সরণ দিয়ে করতে হবে, তাহলে 0 প্লাস 12 ডিভাইড বাই 2, আর নিচে হচ্ছে তোমার সময়। এখন বলা আছে 24 মিনিটে এটা পানি শূন্য করছে, তাহলে 24 ইন্টু 60 এটা যদি করো তাহলে দেখবা তোমার পি আউটপুট যেটা সেটা হবে 1246.901 ওয়াট। তাহলে আউটপুট ক্ষমতা হচ্ছে তোমার 1246.901। তাহলে ইনপুট ক্ষমতা কি হবে? আমরা জানি ইনপুট ক্ষমতা হচ্ছে পি আউটপুট ডিভাইডেড বাই ইটা। তাহলে পি আউটপুট হচ্ছে 1246.901, আর ইটার যে মান 75%কে পার্সেন্টে যদি ভাঙাও, পার্সেন্টটা যদি রিমুভ করো তাহলে 0.75 হবে এখানে। তাহলে পি ইন এটা হচ্ছে তোমার 1662.535 ওয়াট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার গয়ের অ্যান্সার। ঘতে আমাকে জানতে চাইছে x1 এবং x2 এই দুইটা পাম্প দ্বারা আমি যদি W2 কুয়াকে একই সময় পানি শূন্য করতে চাই, তাহলে সেই পানি শূন্য করার যে সময়টা সেটা একই হবে কিনা, অর্থাৎ T1 এবং T2 এর ভ্যালু সমান হবে কিনা। সো প্রশ্নে যেই টাইমটা দেওয়া ছিল এটা হচ্ছে আমার W1 কুয়াকে, অর্থাৎ W1 কুয়াটাকে পানি শূন্য করতে 24 মিনিট সময় যদি লাগে, W2 কুয়াকে খালি করতে কিন্তু 24 মিনিট লাগবে না, x1 পাম্পের অন্য একটা টাইম লাগবে। কারণ কি, W2 যেই কুয়াটা সেটার কিন্তু হাইট এবং ব্যাসার্ধ দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের T1 এবং T2 দুইটাই কিন্তু বের করতে হবে না এখানে। তাহলে আমরা T1 T2 দুইটাই যদি বের করি, প্রথমে আমরা একটা কাজ করি, W2 কুয়ার জন্য যে টোটাল ভরটা সেটা বের করি। আমরা জানি ভর হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। সো আগের মতোই ঘনত্ব 1000 আর আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখানে ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ হচ্ছে এখানে 1 মিটার ইন্টু হাইট হচ্ছে এখানে 10 মিটার। তাহলে ক্যালকুলেট করলে তুমি দেখবা 31416 কেজি হচ্ছে তোমার W2 কুয়ার মোট পানির ভর। তাহলে x2 পাম্প এটার জন্য যদি তুমি সময় বের করতে চাও, তাহলে x2 পাম্পের প্রথমত কর্ম দক্ষতা দেওয়া আছে, সেটা কত? 65% বা 0.65। এবং x2 পাম্পের যে তোমার পি ইন যেটা ইনপুট ক্ষমতা, সেটাও কিন্তু প্রশ্নে দেওয়া আছে, খেয়াল করো তো। এই যে x2 পাম্পের ক্ষমতা দেওয়া আছে না 2.5 হর্স পাওয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারি 2.5 হর্স পাওয়ার অথবা 1865 ওয়াট। তাহলে এখান থেকে আমরা পি আউট বের করে ফেলবো। সো পি আউট হবে আমাদের 1865 ইন্টু 0.65 বা 1212.25 ওয়াট। এখন আমরা জানি আউটপুটের জন্যই কিন্তু আমরা আমাদের উচ্চতা ভিত্তিক যে কৃতকাজ সেটা হিসাব করি আউটপুট ক্ষমতা বের করার জন্য। অর্থাৎ আউটপুট ক্ষমতা হচ্ছে W ডিভাইডেড বাই T2, W2 ডিভাইড বাই T2। তাহলে আমরা এখন W2 বের করার জন্য কি করতে হবে? কৃতকাজের ইকুয়েশন mgh এটা ইউজ করবো আমরা। সো m এর মান তো আমরা জানি, g এর মান হবে 9.8 ইন্টু উচ্চতা। সো এখানে একটু আগেই আলোচনা করছি, এখানে যদিও এটার নাম কুয়া, এটা অ্যাকচুয়ালি কাজ করবে কি গড় সরণের মতো বা একটা চৌবাচ্চার মতো কাজ করবে। প্রতিনিয়ত তার যে সরণ বা তার যে হাইট সেটা কমতে থাকবে। তাহলে গড় সরণ হবে এখানে 0 প্লাস 10 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই টাইম T2, সেটাই তো আমরা বের করবো না। এটা ইকুয়ালস পি আউটপুট যেটা হচ্ছে 1212.25 ওয়াট।
তাহলে এটা থেকে যদি T2 হিসাব করো, তাহলে এখান থেকে তোমার প্রয়োজনীয় যে সময়, সেই T2 এর মানটা কিন্তু তোমার এখান থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে T2 এর মান হবে 1234.568 সেকেন্ড। ওকে, তাহলে x2 পাম্পের জন্য T বের করা শেষ হইলো। এখন আমরা x1 পাম্পের জন্য বের করি। ঠিক আগের মতোই x1 পাম্পের কর্মদক্ষতা 0.75, x1 পাম্পের P ইনপুট ক্ষমতা কিন্তু সবসময় সমান থাকবে। এটাকে বুঝতে পারছো কেন সমান থাকবে দুইটা? কারণ হচ্ছে এই যে ইনপুট ক্ষমতা 2.5 হর্স পাওয়ার দেওয়া থাকে, এটা হচ্ছে একটা পাম্পের রেটেড যে ভ্যালু, সেটা রেটেড মানে এটার ভিতরে যেই মেকানিজমগুলো, যে রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে, যে মোটরটা দেওয়া আছে, সেই মোটরটা তৈরি করতে যেই ইনপুট পাওয়ারটা তোমার এখানে ইনক্লুড করা আছে, সেটা তোমার রেটেড ভ্যালু। সো এটা তোমার কখনোই চেঞ্জ হবে না। তো তুমি যদি কন্টিনিউয়াসলি পাম্প ইউজ করতে থাকো, আস্তে আস্তে তোমার আউটপুটটা কমতে থাকবে, বাট ইনপুটে সবসময় তোমার সমান পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি লাগবে, অর্থাৎ সমান পরিমাণ তোমার বিদ্যুৎ দিতে হইতেছে, কিন্তু দেখবা যে পাম্প আগের মতো কাজ করতে পারতেছে না। তাহলে পি ইনপুট কিন্তু সবসময় আগের সমানই থাকে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। তাহলে পি ইনপুট আমরা বের করছিলাম 1662.535 ওয়াট। তাহলে এটার জন্য আমাদের প্রথমত পি আউটপুট বের করা লাগবে। সো পি আউটপুট হচ্ছে পি ইনপুট ইন্টু এটা, যেটা করলে আমাদের আসে 1246.901 ওয়াট। তাহলে এখন যদি পি আউটের ইকুয়েশন বসাই দাও, পি আউট হচ্ছে W1 ডিভাইড বাই T1। তো W1 হচ্ছে mgh। এখন ভর তো দুইটার ক্ষেত্রে সেম হবে, এখানে তো তোমার W2 কুয়াটা ইউজ করতেছো, তাহলে ভরও লিখতে হবে কোনটা, W2 এর যে ভরটা সেটা, ইন্টু 9.8 ইন্টু গড় সরণ হচ্ছে কত, 10/2 ডিভাইড বাই T1। তাহলে আমার T1 এর যে মান, সেই T1 এর মান আসবে 1269.857 সেকেন্ড। তাহলে ক্লিয়ারলি আমি দেখতেই পাইতেছি আমার যে T1 এর মান, সেটা ডাজেন্ট ইকুয়ালস T2। তাহলে দুইটা পাম্পকে পানি শূন্য করতে, তোমার দুইটা পাম্প দিয়ে একই কুয়াকে পানি শূন্য করতে তোমার ভিন্ন ভিন্ন টাইম লাগতেছে। ফাহিম বান্দরবানে বেড়াতে গিয়ে একটি দোলককে পাহাড়ের পাদদেশে নিয়ে গেল 2 সেকেন্ড। এটি 2 সেকেন্ডে একটি পূর্ণদোলন সম্পন্ন করে। এরপর সে দোলকটিকে পাহাড়ের উপরে চূড়ায় নিয়ে গেছে, সেখানে সেটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়। সো এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট, 2 সেকেন্ড, এটা একটা তথ্য, 30 সেকেন্ড সময় হারায়, এটা একটা ইনফরমেশন। আরেকটা পৃথিবীর ব্যাস দিছে, যেটা আমরা জানি অবশ্যই, সেটাই মানটা দিছে আমাদের। গতে আমাদের বলছে উদ্দীপকের পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। সো এখানে আমাদের পাহাড়ের উচ্চতাটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, ফার্স্টে আমাদের এই জিনিসটা মাথায় আনতে হবে, এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে টাইম পিরিয়ড নিয়ে। অর্থাৎ একটা সিম্পল হারমোনিক পেন্ডুলাম, তার টাইম পিরিয়ডের ইনফরমেশনগুলো দেওয়া আছে। সো টাইম পিরিয়ড থেকে আমাদের পাহাড়ের উচ্চতায় ডিরেক্ট এমন কোনো সূত্র নাই, বাট আমরা জানি টাইম পিরিয়ডের সাথে অভিকর্ষ ত্বরণের একটা সম্পর্ক আছে, এবং অভিকর্ষ ত্বরণের সাথে উচ্চতার সম্পর্ক আছে। সো আমরা এই তিনটা সম্পর্ক একসাথে করলে এই ম্যাথটা সলভ করতে পারবো। আচ্ছা, সময়ের সাথে অভিকর্ষ ত্বরণের কি সম্পর্ক আছে? আমরা জানি টি সমানুপাতিক 1/√/g, এবং জি এর সাথে এইচ এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ জি ইজ প্রপোর্শনাল টু 1/r²। সো এই দুইটা ইনফরমেশন যদি আমরা একসাথে করি, আমরা জিনিসটা এইভাবে লিখতে পারি যে T1/T2, এটাকে যদি অভিকর্ষ ত্বরণ দিয়ে লিখি, সেটা আমাদের এভাবে লিখতে হবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, সো G2/G1, T1 G1 ব্যস্তানুপাতিক হয়ে গেছে। আবার জি এর সাথে আর কি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এইখানে জি এর ভিতরে যে সম্পর্কটা আছে, সো √/r দিয়েই আমরা ভিতরে জি এর সম্পর্কটা লিখতে পারি, সম্পূর্ণটার উপর একটা স্কোয়ার হবে। সো জি এর সাথে আর যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, G2 যেহেতু এখানে, R2 হবে কোথায়, এখানে। সো R2² R1²। এখন আমরা চাইলে স্কোয়ার রুট কাটতে পারি। সো আমাদের ফাইনাল ইকুয়েশন হচ্ছে এটা, যেখানে আমরা চাইলে অভিকর্ষ ত্বরণ নিয়ে তো আমাদের আপাতত কোনো কাজ করতে হইতেছে না। সো আমরা চাইলে দোলনকাল এবং উচ্চতার ভিতরে এই সম্পর্কটা ডিরেক্ট ইউজ করতে পারি। সো আমরা যদি মনে করো একেবারে পাহাড়ের একেবারে পৃষ্ঠে,
বা পাহাড়ের একেবারে গোড়ায় যদি অভিকর্ষ পর্যায়কালটা যদি নেই, সেখানে পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড, তাহলে আমাদের যে আর, ধরো এটা 2m ধরলাম, তাহলে আমাদের R1 কত হবে? R1 হবে শুধু ক্যাপিটাল আর। আর আমরা যদি T2 হচ্ছে 30 সেকেন্ড সময় হারায় যেহেতু এখানে বলছে, সো ওইখানে আমাদের পর্যায়কাল কত সেখানে তো আমরা জানি না। সো আগে আমাদের T2 বের করতে হবে। সো আমরা R2 কি জানি? পাহাড়ের উচ্চতা কত সেটা তো আমরা জানি, সেটা তো আমাদের বের করতে বলছে। সো ধরো সেই উচ্চতাটাকে h ধরলাম। সো আমাদের শুধু T2 মানটা বের করতে হবে, তাহলে আমাদের কি ম্যাথ শেষ। সো T2 কীভাবে বের করতে পারি সেটার জন্য আমাদের এই ইনফরমেশনটা লাগবে যে উক্ত পাহাড়ের চূড়ায় সেটি ঘন্টায় 30 সেকেন্ড সময় হারায়, অর্থাৎ ঘন্টায় মানে কি 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড সময় হারায় 30 সেকেন্ড, অর্থাৎ 30 সেকেন্ড যেহেতু হারায়, অর্থাৎ তার মানে সে 3600 সেকেন্ডে কয়টা টিক দিছে? 3570টা। অর্থাৎ আমরা জিনিসটাকে এইভাবে লিখতে পারি, পাহাড়ের উচ্চতায় নিয়ে যাওয়ার ফলে ঘড়িটা 3570টা টিক দিতে, ঠিক আছে, এক টিক মানে কি 1 সেকেন্ড, এতটা টিক দিতে কত সেকেন্ড সময় লাগাইছে? রিয়েলিটিতে 3600 সেকেন্ডই সময় লাগাইছে 3570টা টিক দিতে। তাহলে একটা টিক দিতে কয় সেকেন্ড লাগবে? 2টা টিক দিতে যে সময়টাই লাগবে সেটাই আমাদের কি দোলনকাল। সো উপরে হবে 3600, নিচে হচ্ছে 3570 ইন্টু 2 সেকেন্ড। সো আমরা দেখতেই পাইতেছো মানটা 2-এর থেকে বড় হবে যতই আসুক, আমাদের T2 এর ভ্যালুটা এটাই। সো T2 আমাদের আছে, এখান থেকে আমাদের h এর মান ইজিলি বের হয়ে যাবে এই ইকুয়েশন থেকে। ওকে, দেখি ঘ কি বলছে। ঘ বলছে কি, পাহাড়ের চূড়ায় দোলকটিকে দোলনকাল অপরিবর্তিত রাখতে কি ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, এই ম্যাথে আমরা তো গতে আমরা h বের করছিলাম যে পাহাড়টা কত উচ্চতায় আছে, সেই উচ্চতা বের করে ফেলছি। তাহলে কি আমরা সেই h উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বের করতে পারবো? অবশ্যই পারবো। আমরা জানি h উচ্চতায় অভিকর্ষ ত্বরণের ইকুয়েশন হচ্ছে G M প্লাস R প্লাস H হোল স্কোয়ার। সো এই ডাটা ইউজ করে আমরা সহজে মনে করো পাহাড়ের উচ্চতার ভিতরে অভিকর্ষ ত্বরণ কত সেটা আমরা বের করে ফেলতে পারতেছি। সো একটা দোলনকাল অপরিবর্তিত রাখা বলতে কি বোঝায়? দোলনকাল কত রাখতে হবে আমাদের? দোলনকাল আমাদের 2 সেকেন্ডই রাখতে হবে। এখন চিন্তা করো তো, দোলনকালের ইকুয়েশন কি কি আছে? T = 2π√L/g। সো পাহাড়ের উচ্চতায় যেহেতু তুমি অভিকর্ষ ত্বরণ দোলকটাকে তো তুমি দোলনকাল অপরিবর্তিত রাখতে হবে। সো তুমি কি অভিকর্ষ ত্বরণের মান চেঞ্জ করতে পারবে পাহাড়ের উচ্চতায়? না, সেটা তো তোমার হাতে নেই। বাট তুমি চাইলে এল এর মানটাকে চেঞ্জ করতে পারো, তোমার হাতের উপর এটা আছে। টি এর মান যদি 2 সেকেন্ড হয় তাহলে সেই কার্যকর দৈর্ঘ্যটা কত হবে সেটাই আমাদের বের করতে হবে। তাহলে পরিবর্তিতে আমাদের এল এর মান এত হতে হবে, এত মিটার হইতে হবে। তাইলে এখানে তো বলছে যে কি ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ তুমি হয়তো এটাকে ইনক্রিজ করবা বা ডিক্রিজ করবা। সো আমাদের আদি যে লেন্থ সেটা আমরা কিভাবে বের করতে পারবো? আদি মানে কি? স্প্রিং যদি অভিকর্ষ ত্বরণ চেঞ্জ না হয়তো, অর্থাৎ আমরা যদি ভূপৃষ্ঠে থাকতাম তখন 2π√L'/GE, অর্থাৎ পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ 9.8 ইউজ করে আমরা যে এল পাইতাম সেটা হচ্ছে কি তার ইনিশিয়াল মোমেন্টে তার যে কার্যকর দৈর্ঘ্য সেটা কত ছিল সেটার মান। তো সেই কার্যকর দৈর্ঘ্য থেকে এই পরিমাণ কার্যকর দৈর্ঘ্য করতে ইনক্রিজ করতে হবে না ডিক্রিজ করতে হবে, সেটাই আমাদের অ্যান্সার। তো চলো আমরা সলিউশনটা দেখি। গ, সিম্পলি আমরা প্রথমে T2 মানটা বের করতে চাইতেছিলাম। সো T2 মানটা আমরা এইভাবে বের করে ফেলছি, সেটা আমরা বুঝাইছি একটু আগে। T1 T2 আছে, সবগুলা যদি থাকে আমরা এই ম্যাথ দিয়ে সিম্পলি এটা বের করে ফেলতে পারবো। তারপর আমাদের এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ লাগবে। সো অভিকর্ষ ত্বরণ আমরা বের করে ফেললাম এটা। আচ্ছা, তারপর এল প্রাইম, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ এত থাকলে আমাদের এল প্রাইম কত হইতে হবে যাতে করে আমাদের টি হয় 2 সেকেন্ড, এটা হচ্ছে এত। এখন আমরা প্রথমে আমাদের এল কত ছিল সেটা আমরা কিভাবে বের করতে পারবো? T = 2π√L/GE, অর্থাৎ জি এর মান যদি 9.8 ইউজ করি তখন আমাদের এল কত হবে সেটা হচ্ছে কি প্রথমে দৈর্ঘ্য। তাহলে কার্যকর দৈর্ঘ্য কতটুকু চেঞ্জ করতে হবে? এতটুকু হ্রাস করতে হবে, এবং এটাই আমাদের কি অ্যান্সার। আল্লাহ হাফেজ। রূপমের মামা বাড়ি ধাতব পেন্ডুলাম যুক্ত একটি দেয়াল ঘড়ি পেন্ডুলামের দোলনকাল 2 সেকেন্ড। ঘড়িটাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেলে 100 সেকেন্ড সময় হারায়। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে এবং ভূপৃষ্ঠে জি এর মান দেওয়া আছে। ওকে, গতে আমাদের কি চাইছে?
উদ্দীপকের আলোকে পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, এখন জিনিসগুলো ম্যাথটা কিন্তু পরিচিত থাকার কথা সবার। যে ধরো আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। মনে করো একটা পাহাড়ের পৃষ্ঠ, ঠিক আছে, ভূপৃষ্ঠ, যেখানে জি এর মান 9.8। এখন ভূপৃষ্ঠ থেকে আমরা যদি এইচ উচ্চতায় উঠি, ঠিক আছে, আমরা ধরলাম পাহাড়ের উচ্চতা হচ্ছে এইচ, এই উচ্চতায় জি প্রাইম যেটা হবে সেটা জি এর থেকে ছোট হবে নাকি বড় হবে? আমরা জানি জি এর মান সর্বোচ্চ হচ্ছে ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠ থেকে উপরে যাই বা নিচে যাই, যেখানে যাই জি এর মান কমতেই থাকে। সো এখানে জি এর মান কি হবে? কমবে। বাট আমরা তো একটা সম্পর্ক জানি যে টি ইজ ইকুয়ালস টু 2π√/L/g। এটা তো সবাই জানি, অর্থাৎ টেম্পারেচারের সাথে জি এর কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না? অর্থাৎ এখানে যেহেতু জি কমে গেছে, সো এখানে যে টি প্রাইমটা হবে সেটা অবশ্যই কি বেড়ে যাবে না? অর্থাৎ এখানে যদি দোলনকাল হয় টি, এখানে দোলনকাল কি টি প্রাইম, সেই যে টি প্রাইমটা আমরা শিওর এই টি প্রাইমটা টি এর চেয়ে কী হবে? বড় হবে। এবং সেইটারই এখানে একটা আভাস দিছে, একটা শব্দ বলে যে ঘড়িটাকে যখন তুমি পাহাড়ের চূড়ায় নিয়ে গেল সেটা 100 সেকেন্ড সময় হারায়। এখানে একটা জিনিসের একটু কনফিউশন আছে, এই যে 100 সেকেন্ড যে সময় হারাইছে সেটা কি দিনে হারাইছে নাকি একটা ঘন্টায় হারাইছে, সেই জিনিসটা কিন্তু এখানে বলা নাই। সো এটা যেহেতু বলা নাই, এখানে ম্যাথটা কিন্তু এখানে অসম্পূর্ণ রয়ে গেল। সো আমরা এক জিনিসটাকে বোঝার সুবিধার্থে এটা ঘন্টায় ধরে করব, বাট এই ম্যাথটার ভিতরে ত্রুটি আছে, হয়তো যারা অ্যান্সার করছে তাদের ফুল মার্কস দেওয়া হবে, যেখানে যেহেতু এখানে ইনফরমেশন মিসিং। সো আমরা ধরে নিব যে ঘন্টায় 100 সেকেন্ড সময় হারায়, অর্থাৎ 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। অর্থাৎ সেই 3600 সেকেন্ডে 3600টা দোলন দেয় না, বরং আরো কম দেয়। কয়টা দোলন কম দেয়? 100টা দোলন কম দেয়। অর্থাৎ সে মনে করো 3500 দোলন দিতে কত সময় লাগায়? পাহাড়ের উচ্চতায় সে 3500 দোলন দিতে 3600 সেকেন্ড সময় লাগায়। সো পাহাড়ের উচ্চতায় সে একটা দোলন দিতে কত সময় লাগায়? অবভিয়াসলি সেটা হচ্ছে 3600/3500 সময়, 3500 সেকেন্ড। তাহলে সে 2টা দোলন দিতে কত সময় লাগাবে পাহাড়ের উচ্চতায়? সেটা হচ্ছে 3600/3500 × 2। এখন আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে 36/35 × 2, আমাদের যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে 2.057। সো এই যে সেকেন্ড যে সময়টা সেটা কি আমাদের পরিবর্তিত দোলনকাল, কারণ 2 সেকেন্ড 2টা দোলন দিতে, 2টা দোলন মানে যে পেন্ডুলাম তো জানো কিভাবে কাজ করে, সেটা হচ্ছে সে মনে করে এই স্থান থেকে যাত্রা শুরু করে এই স্থানে পৌঁছাবে। তো সে এক পাশ থেকে আরেক পাশে গেলে একটা দোলন হয়, এবং এক পাশ থেকে আরেক পাশে আরেকটা দোলন হয়। সো 2টা দোলনে একটা পূর্ণ দোলন সম্পন্ন হয় বা পূর্ণ দোলন সম্পন্ন হয়। সে পূর্ণ দোলনের মানে তার দোলনকাল, সেই দোলনকাল কত? 2.057 সেকেন্ড। ঠিক আছে, সো আমরা টি প্রাইম পেয়ে গেছি। এখন আমাদের কি দরকার? পাহাড়ের উচ্চতা দরকার। সো দোলনকালের সাথে উচ্চতার কোন ধরনের সম্পর্ক? এখানে জিনিসটা দেখছো না? এখানে তো জিনিসটা দেখতেছো যে যতই উচ্চতা বাড়তেছে দোলনকাল কি হইতেছে? বাড়তেছে। অর্থাৎ দোলনকালের সাথে উচ্চতার সমানুপাতিক সম্পর্ক। তো সমানুপাতিক সম্পর্ক যদি হয়, আমরা কি জিনিসটাকে এভাবে লিখতে পারি যে T1 অর্থাৎ পৃষ্ঠের যেই দোলনকাল সেটাকে যদি আমরা T2 দিয়ে ভাগ দিই, অর্থাৎ উচ্চতার যে দোলনকাল, অর্থাৎ এইচ উচ্চতা মানে কত? R+H। আর যেহেতু পৃষ্ঠের যে দোলনকাল সেটা হচ্ছে T1, সেখানে আমার উপরে কত হবে? আর হবে। সো আমাদের যদি এখানে এইচ এর মান বের করতে হয়, সেটা আমাদের কীভাবে বের করতে পারবো? মানে R+H কে ওই দিকে নিয়ে যাও, তাহলে এখানে হবে T2/T1 × R। বা এখান থেকে তুমি পাও H = তুমি যদি এখানে R যদি কমন নাও সেটা হবে T2/T1 - 1। ঠিক আছে, সো T2/T1 - 1। সো এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, H হচ্ছে T2/T1, আমাদের T2 এর মান কত ছিল? 2.057। এটাকে যদি আমরা ভাগ দিই 2 দিয়ে, এবং আমরা যদি বিয়োগ করি 1 দিয়ে, 1 থেকে, তারপর এটার সাথে আমাদের 6400 কিলোমিটার গুণ দিতে হবে। তো সেটা যদি আমরা গুণ দিই, আমরা পাবো H এর মান 182.4 কিলোমিটার। সো আমাদের এত উচ্চতায় ছিল পাহাড়টা, 182.4 কিলোমিটার, যেখানে
আমাদের 100 সেকেন্ড সময় হারাইছে। যদি আমরা ধরি এই সময়টা ঘন্টায় হারাইছে, যদি দিনে ধরতাম যে দিনে এত সেকেন্ড সময় হারাইতেছে, তখন এই উচ্চতাটা হয়তো ভিন্ন আরেকটা মান আসতো। সো যেহেতু এখানে বলা নাই, সো আমি এইভাবে করছি, তোমরা আরেকভাবে করে চেষ্টা করতে পারো। সো আমাদের গ শেষ। এখন দেখি ঘতে কি চাইছে। ঘতে বলছে কি, ঘড়িটিকে পাহাড়ের উচ্চতার সমান গভীরতার খনিতে নিয়ে গেলে দোলনকালের কি পরিবর্তন হবে? আচ্ছা, এতক্ষণ তো পৃথিবীর পৃষ্ঠের 182.4 কিলোমিটার উচ্চতায় নিয়ে গেছিলাম, ফলে জি এর মান চেঞ্জ হয়েছিল, দোলনকালে চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমরা পৃষ্ঠ থেকে সেম দৈর্ঘ্যের গভীরতায় নিয়ে যাই, তখন দোলনকালের কি চেঞ্জ হবে? তখন কি চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে, কারণ আমরা জানি পৃষ্ঠের উপরে যাই বা গভীরতায় যাই, জি এর মান কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাইলে আমরা গভীরতায় যে জি এর মান, সেটা যদি আমরা বের করতে পারি যে 182.4 কিলোমিটার গভীরতায় জি এর মান কত, তাহলে আমাদের ম্যাথটা ইজিলি সলভ হয়ে যাবে। আমরা জানি ডি গভীরতায় যে অভিকর্ষ ত্বরণের যে সূত্র, সেটা হচ্ছে 1 মাইনাস ডি বাই ক্যাপিটাল আর ইন্টু জিই, অর্থাৎ পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ, সেটার সাথে এত যে অংশটা, সেটা গুণ হবে। সো সেটা যদি আমরা এখন একটু বের করি, 1 মাইনাস ডি এর মান কত? 182.4 কিলোমিটার। সো আর এর মান তাহলে আমরা কিলোমিটারে রাখি, তাহলে আমাদের একক নিয়ে কোনো ঝামেলা নাই, ইন্টু জিই অর্থাৎ 9.8 দিয়ে গুণ দিব। সো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 1 মাইনাস 182.4 ডিভাইড বাই 6400, এটাকে যদি আমরা 9.8 দিয়ে গুণ দিই, আমরা দেখব মানটা প্রায় 9.52 মিটার পার সেকেন্ড। সো এই অভিকর্ষ ত্বরণ ডি গভীরতায় চলে আসতেছে। এখন ডি গভীরতায় তাহলে আমাদের দোলনকালও চেঞ্জ হয়ে যাবে, কারণ আমরা জানি টি ইজ ইকুয়ালস টু 2π/L/GD। সো ডি গভীরতায় এখানে আমরা ইজিলি জিনিসটা বের করতে পারবো। সো সেটা করার জন্য আমরা, যেহেতু এখানে এল এর মান লাগতেছে বা এল এর মান আমাদের দেওয়া নাই, তাইলে আমরা আরেকটা ইকুয়েশন ইউজ করতে পারি। আমরা জানি টি এর সাথে জি এর কি সম্পর্ক? বর্গমূলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো আমরা চাইলে জিনিসটা এভাবে লিখতে পারি যে T1/T2 ইকুয়ালস টু, আমরা ধরলাম T1 মানে কি পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ সেটা, তাহলে সেটা হবে নিচে, তাহলে √, পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ, আর T2 মানে কি গভীরতায় দোলনকাল, তাইলে আমাদের সেটা গভীরতায় লিখলাম এখানে। তো ফলে আমরা যদি এখান থেকে T2 ক্যালকুলেট করি, সেটা হবে আমাদের √GE/GD। সো GE/GD ইন্টু এটার সাথে আমাদের T1 এর যে ভ্যালু, সেটা আমাদের কি করতে হবে? গুণ দিতে হবে। তো আমরা যদি এখন একটু ম্যাথটা একটু করে নেই, যে 9.8কে যদি আমরা 9.52 দিয়ে ভাগ দিই, তাহলে যে ভ্যালুটা আসবে সেটার সাথে আমাদের 2 গুণ দিতে হবে, তাহলে আমাদের রেজাল্ট হবে 2.029 সেকেন্ড। তাহলে দোলনকালের কি পরিবর্তন হইল, অর্থাৎ ডেল্টা টি কি পরিমাণ বাড়লো? 0.029 সেকেন্ড চেঞ্জ হইল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই হলো আমাদের সলিউশন। দেখো কোয়েশ্চেনে কি বলছে, একটা স্প্রিংয়ের মুক্ত প্রান্তে 500 গ্রামে ভর ঝুলালে সেটি 5 সেন্টিমিটার প্রসারিত হয়ে সাম্যাবস্থায় আসে। সো প্রথম কথা হচ্ছে, আমরা চিত্রটা একটু আঁকি, যে আমরা একটা স্প্রিং মাস সিস্টেম তৈরি করতে যাইতেছি, অর্থাৎ স্প্রিংয়ের সাথে মাস যুক্ত থাকবে বা ভর যুক্ত থাকবে, এটা একটা সিস্টেম। সো প্রথমে যে স্প্রিংটা, সেটার ভিতরে কোনো ভর যদি না ঝুলাও, এটা তো এরকমভাবে স্প্রিংটা রইল। বাট যেই মোমেন্টে তুমি ভরটা ঝুলাবা, স্প্রিংটা কি এতটুকুই থাকবে? না, এটা অবশ্যই একটু স্ট্রেচ হবে। সো ধরো স্ট্রেচ হলো এখানে, কেন স্ট্রেচ হয়েছে? কারণ এখানে নিচে তুমি কি করছো? 500 গ্রাম বা 0.5 কেজি একটা ভর ঝুলাই দিছো। সো নিচের দিকে ফোর্স ফিল হয়েছে, সেই কারণে একটু স্ট্রেচ হয়েছে। এখানে বলছে কি, প্রসারিত 5 সেন্টিমিটার প্রসারিত হয়ে সে সাম্যাবস্থায় আসে, অর্থাৎ এটা যদি হয় ইনিশিয়াল পজিশন, সে স্ট্রেচ হয়েছে কতটুকু? 5 সেন্টিমিটার বা 0.05 মিটার। সো 0.05 মিটার প্রসারিত হয়ে সে কি কোথায় আছে? সাম্যাবস্থায় আছে। অর্থাৎ এখন কি স্প্রিংটা কি নড়বে? আর না, স্প্রিংটা কিন্তু এখন আইসা কি ফিক্সড। তাহলে এই যে ফিক্সড সিস্টেমটা, এটা হচ্ছে একটা স্প্রিং মাস সিস্টেম। এই স্প্রিং মাস সিস্টেমে আমরা পরবর্তীতে কি করছি? আরও 4 সেন্টিমিটার প্রসারিত করে ছেড়ে দিছি। অর্থাৎ আমাদের যে স্প্রিং মাসটা ছিল, স্প্রিংয়ের সাথে মাস লাগানো যে সিস্টেমটা,
মানে আগে থেকে যে 0.5 সেন্টিমিটার প্রসারিত বা 5 সেন্টিমিটার প্রসারিত হয়েছিল, এটা হচ্ছে পুরো স্প্রিং মাস। কিন্তু এখন হয়েছে কি, আমরা তাকে সাম্যাবস্থা থেকে টেনে ছেড়ে দিছি। কতটুকু টেনে ছেড়ে দিছি? এই যে ডিস্টেন্সে সেটা হচ্ছে 4 সেন্টিমিটার বা 0.04 মিটার টেনে ছেড়ে দিছি। আর স্প্রিংটা যদি এখানে টেনে ছেড়ে দেই কি হবে? স্প্রিংটা ঠিক সিমিলারলি এই গ্যাপের সমানই কি উপরে উঠে যাবে। সো এইভাবে স্প্রিংটা কি এখান থেকে সাম্যাবস্থা থেকে আপ অ্যান্ড ডাউন করতে থাকবে। সো এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশন। সো সেই গতে কি জিজ্ঞেস করছে আমাদের? স্প্রিংটি 4 সেন্টিমিটার প্রসারণে কৃতকাজ বের করো। সো 4 সেন্টিমিটার প্রসারণ অর্থাৎ পরবর্তী যে কেজে প্রসারণ বের করতে হবে। সো আমরা জানি স্প্রিংয়ের প্রসারণে কৃতকাজ ডাব্লিউ, সেটা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। সো কেটা আমরা কোত্থেকে বের করতে পারবো? এখান থেকে বের করতে পারবো, কারণ কে হচ্ছে স্প্রিংয়ের কোয়ান্টিটি। অর্থাৎ একটা স্প্রিংয়ের ভিতরে যে তুমি 0.5 কেজি ভরের বস্তু ঝুলাইছো, এর ফলে যে 5 সেন্টিমিটার প্রসারিত হয়েছে, এটা তো স্প্রিংয়ের একটা বৈশিষ্ট্য। সো এখানে যদি তুমি এফ বের করো, সেটা হবে কে ইন্টু এক্স। বাট এখানের এক্স কি সেম না? এখানের এক্স হচ্ছে কি তুমি ভর ঝুলানোর ফলে সে যতটুকু নিচে নামছে সেই সরণ, আর এইখানের এক্স হচ্ছে কি তুমি তাকে যতটুকু টেনে ছেড়ে দিবা বা যতটুকু বিস্তার ঘটাইয়া তুমি সিম্পল হারমোনিক মোশন ঘটাবা, সেই এক্স এখানে। আর এখানে যেহেতু 4 সেন্টিমিটার তার বিস্তার, তাহলে তুমি এটাকে চাইলে হাফ কে এক্স স্কোয়ার না লিখে হাফ কে স্কোয়ার লিখতে পারো। সো ফার্স্ট অফ অল আমরা কে এর মানটা এখান থেকে বের করি। কে হচ্ছে এফ বাই এক্স। সো এফ আমরা জানি এম জি ডিভাইডেড বাই কী হবে? এক্স। সো এম জির মান কত? 0.5। এটার সাথে আমাদের 9.8 গুণ দিতে হবে। সো এটা ডিভাইডেড বাই এক্স। সো তাকে কত মিটার সরণ ঘটাইছ? 5 সেন্টিমিটার মানে 0.05। সো আমরা যদি এখন গুণ করি 0.5 এর সাথে 9.8 গুণ দিয়ে 0.05 দিয়ে ভাগ দেই, তাহলে আমরা দেখব আমাদের রেজাল্ট হবে 98। সো কে হচ্ছে 98 নিউটন পার মিটার। সো কে এর মান বের হয়ে গেছে আমাদের। তো সেটা এখন বসাই দিই এখানে, হাফ ইন্টু 98 ইন্টু এক্স স্কোয়ার। এক্স কত, আমরা কতটুকু টেনে ছেড়ে দিছি? 0.04 হোল স্কোয়ার। সো এখন আমরা এটা বসাই, এটার সাথে 0.04 স্কোয়ার যদি গুণ দেই ইন্টু হাফ, সো আমাদের রেজাল্ট হবে 0.0784 জুল। ওকে, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঘতে চাইছে কি, স্প্রিং মুক্ত প্রান্তে আরও 100 গ্রাম ভর ঝুলালে স্প্রিংয়ের সরল ছন্দিত স্পন্দনের কম্পাঙ্কের পরিবর্তন হবে কি? এই যে জিনিসটা বলছিলাম যে এখানে যে ভরটা ঝুলাইছিলাম আগে কত? 0.5 কেজি। এখন আর কি করছি? 0.1 কেজি আরও অ্যাড করে দিছি। সো আগে ছিল 0.5, এখন হচ্ছে কত? 0.6। সো এই যদি হয় সিনারিও, তাহলে আমাদের বের করতে হবে 2 কেজে কম্পাঙ্কের কি পরিবর্তন হচ্ছে। আচ্ছা, এই যে প্রথম কেজের কম্পাঙ্ক তাহলে আগে আমরা বের করি। আমরা জানি দোলনকাল, আচ্ছা কম্পাঙ্কের ডিরেক্ট ইকুয়েশন তো এটার থেকে না লিখে আমরা দোলনকালটা আগে বের করি। টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম বাই কে। সো এখানে এম এর মান কত হবে? প্রথম কেজে যেহেতু 2 × 3.1416 রুট ওভার এম এর মান কত? প্রথম হচ্ছে 0.5 কেজি। 0.5 কেজি যেহেতু ঝুলাই রাখছি, আর কে এর মান হচ্ছে 98। ওকে, সো আমাদের দোলনকাল বের হয়ে গেছে 561/1250 সেকেন্ড। আবার আমরা তো জানি টি ইজ ইকুয়ালস টু 1/f বা ফ্রিকোয়েন্সির উল্টা। সো এখান থেকে ফ্রিকোয়েন্সি আমরা চাইলে বের করে ফেলতে পারি ইনভার্স করে। সো 2.22 হার্টস। সো ফার্স্ট কেজে আমরা ফ্রিকোয়েন্সি বের করে ফেলছি। তো সেকেন্ড কেজে যদি ফ্রিকোয়েন্সি বের করতে হয় তখন কি করতে হবে আমাদের? আগের মতোই টি ইজ ইকুয়ালস টু 2 পাই রুট ওভার এম প্রাইম বাই কে হবে। আচ্ছা, সো এখন যদি আমরা শুধুমাত্র এই যে আগের কেজে 0.5 এর জায়গায় এখন কত হবে? 0.6 হবে, কারণ 500 কেজির সাথে 500 গ্রামের সাথে আরও 100 গ্রাম যোগ করছি, সো 600 গ্রাম হয়েছে। ওকে, সো এই ভ্যালুটা আসবে 0.49 সেকেন্ড। আচ্ছা, সো এফ প্রাইম কত হবে? সো এটাও যদি আমরা ইনভার্স করি, এফ প্রাইম হচ্ছে আমাদের 2.03 হার্টস। তাহলে সরল ছন্দিত স্পন্দনের কম্পাঙ্কের পরিবর্তন বিশ্লেষণ করো। তার মানে পরিবর্তন হয়েছে বলতে এফ প্রাইম সেটা কি এফ এর তুলনায় ছোট হয়ে গেছে। সো তুমি চাইলে ডেল্টা এফ বের করে ফেলতে পারো।
2.22 থেকে 2.03 বাদ দাও, সো 0.19 হার্টজের পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, অনেকের যদি কনফিউশন থাকে যে এখানে যে কেটা ইউজ করছি এখানে কি একই কে ইউজ করবো নাকি না, কারণ আমরা যে কেটা বের করছি সেটা তো ওই যে মূল এফ এর মাধ্যমে বের করছি। ওই যে প্রথমে 0.5 কেজি দিয়ে যে কেটা বের করছি সেটাই তো 0.6 কেজি দিয়ে যখন কাজটা করলাম তখন তো ওইটাই ইউজ করছি না। বাট জিনিসটা কিন্তু এরকম না যে ধরো এই কেজি যে আমরা এফ ইউজ করলাম সেটা কত ইউজ করছি 0.5 কেজি, কিন্তু 0.5 কেজি করাতে যেই সরণ হয়েছিল 5 সেন্টিমিটার। এখন তুমি মনে করো এখানে 0.5 না 0.6 কেজি যদি এই স্প্রিংটাতে যদি ঝুলাইতা তাহলে কি সে 5 সেন্টিমিটারে কি যাইতো, নিচের দিকে নামতো, আরও বেশি নামতো না? এমন বেশি নামতো যাতে যে এফ প্রাইম বাই এক্স প্রাইম অনুপাত যাতে 98-এর সমান থাকে। বুঝতে পারছো? এখন তুমি যদি চাও যে কতটুকু সরণ হয়েছে সেটা বের করো, তাহলে তুমি তাইলে তুমি একটা কাজ করতে পারো যে এফ প্রাইমকে 98 দিয়ে ভাগ দাও, অর্থাৎ কে দিয়ে ভাগ দাও। সো এফ প্রাইম সেটা কত 0.6 ইন্টু 9.8 ডিভাইডেড বাই কে, কে কত 98, সরি হ্যাঁ 9.8 98। সো এটা যদি তুমি করো তুমি দেখবা তোমার রেজাল্ট হবে 0.06, অর্থাৎ 6 সেন্টিমিটার সরণ হয়েছে। অর্থাৎ এই যে 0.5 কেজি এটা ঝুলানে 5 সেন্টিমিটার যেরকম সরণ হয়েছে, 0.6 কেজি ওই যে 100 গ্রাম অ্যাড করার পরে যে 0.6 কেজি হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আর 0.05 মিটার সরণ হবে না, তখন আবার কত হবে 6 সেন্টিমিটার। বুঝতে পারছো? অর্থাৎ কে যে কোনো একটার ক্ষেত্রে ইউজ করতে পারবো, কারণ কে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট। আমরা জানি স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে স্প্রিংয়ের বৈশিষ্ট্য। সো আমরা তো স্প্রিং আর চেঞ্জ করে নাই, যেই স্প্রিং ছিল আগে সেই স্প্রিংয়ে তো ইউজ করছি। সো স্প্রিং কনস্ট্যান্টটা কি কখনো চেঞ্জ হবে না। ঘর্ষণহীন একটা আনুভূমিক তলের উপর একটা দৃঢ় অবস্থান থেকে তুমি একটা স্প্রিংকে এক প্রান্তে আটকায়া অপর প্রান্তে বল প্রয়োগ করছো এবং করার ফলে স্প্রিংটা 5 সেন্টিমিটার সংকুচিত করে তাকে কি করছো ছেড়ে দিছো এবং স্প্রিংটা আদি অবস্থায় ফিরে আসছে। সো এটা যদি একটা সিনারিও আঁকি আমি, একটা তল ধরো এটা, ঠিক আছে, এই তলের কোনো ফ্রিকশন নাই প্রশ্নে বলা আছে, তাহলে এই তলে একটা স্প্রিং ধরো এরকম অনুভূমিকভাবে লাগানো ছিল, এই অনুভূমিক উপর স্প্রিংটাকে তুমি ফোর্স প্রয়োগ করে এটা কি করছো কিছু পরিমাণ সংকুচিত করে ফেলছো। তাহলে ধরো এখন স্প্রিংটা হচ্ছে এরকম, তাহলে ফোর্স প্রয়োগ করতে করতে তুমি এখন এটার সংকোচন করতে করতে কতটুকু সংকোচন করছো 5 সেন্টিমিটার। তাহলে এই 5 সেন্টিমিটার সংকোচন করার ফলে এই স্প্রিংয়ের যে স্প্রিং ধ্রুবক তোমাকে এখানে প্রোভাইড করা আছে 120 নিউটন পার মিটার, এটা যদি তোমার স্প্রিং ধ্রুবক হয় তাহলে সেই 5 সেন্টিমিটার সংকোচন করার ফলে তোমার যেই কেসটা এখানে তৈরি হয়েছে, তাহলে এই স্প্রিংয়ের 2.5 সেন্টিমিটার তুমি যদি প্রসারিত করো তাহলে এতে কি পরিমাণ সঞ্চিত শক্তি বা শক্তি সঞ্চিত থাকবে সেটা তোমার বের করতে হবে। এখন আমরা তো জানি যে স্প্রিংয়ের ভিতরে যে শক্তি সঞ্চিত থাকে এটাকে সংকোচন করো বা প্রসারণ করো, সেই সঞ্চিত শক্তিটা হচ্ছে বিভব শক্তি, এবং স্প্রিংয়ের সঞ্চিত বিভব শক্তির ইকুয়েশন হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ ইন্টু স্প্রিং ধ্রুবক আমাকে 120 বলা আছে এবং এক্স এক্স হচ্ছে তুমি স্প্রিংটাকে কতটুকু সংকোচন বা কতটুকু প্রসারণ করছো। প্রশ্নে তুমি 5 সেন্টিমিটার সংকোচন করছো সেটা আলাদা কেস, বাট তুমি তোমার গতে জিজ্ঞাসা করছে তুমি যখন 2.5 সেন্টিমিটার প্রসারিত করবা তখন কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে, তাহলে তুমি 2.5 সেন্টিমিটারকে মিটারে নিবা, সেটাই তোমার এক্স এর মান। ঠিক আছে, তাহলে এটা যদি ক্যালকুলেট করো দেখবে রেজাল্ট হবে 37.5 ইন্টু 10⁻³ জুল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপর ঘতে বলছে উদ্দীপকের স্প্রিং বলটা কি একটা সংরক্ষণশীল বল না কি। আচ্ছা, সো আমরা যখন নিউটনের মেকানিক্স চ্যাপ্টারটা যখন পড়তেছিলাম তখন কিন্তু আমরা সংরক্ষণশীল বল অসংরক্ষণশীল বল সম্পর্কে কিছু কনসেপ্ট আমরা শিখছিলাম। তখন আমরা ওইখানে এরকম কিছু জিনিস পড়ছিলাম যে কোনো বলের কারণে যে কৃতকাজটা হবে, তুমি এক বিন্দু থেকে একটা বস্তুকে ঘুরাইয়া পুনরায় ওই বিন্দুতে আনলে কোনো একটা বলের কারণে তোমার যদি যে কৃতকাজটা হবে সেই নেট কৃতকাজ যদি 0 হয় তাহলে ওই বলটাকে তুমি বলো কি একটা সংরক্ষণশীল বল। সো এটা হচ্ছে একটা সংরক্ষণশীল বল। কিন্তু এখানে আমরা কিভাবে প্রুফ করব যে এটা যে একটা সংরক্ষণশীল বল,
এটা প্রুফ করার আরেকটা কনসেপ্ট আছে বা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা আমাদের যেই ফার্স্ট চ্যাপ্টার ভেক্টরে, সেখানেও কিন্তু আমরা সংরক্ষণশীল অসংরক্ষণশীল ওই রিলেটেড কোনো কিছু ছোট্ট একটা অংশ কিন্তু আমরা পড়ছিলাম, ছোট্ট একটা টপিক ছিল সেখানে সংরক্ষণশীল অসংরক্ষণশীলের রিলেটেড। সেটা ছিল যখন তুমি একটা ভেক্টরের কার্ল বের করতা, মনে আছে? ধরো আমি, এটা হচ্ছে নেবলা, নেবলাকে যখন কোনো একটা ভেক্টরের কার্ল বের করি আমরা, সেই কার্লের যেই ক্রস প্রোডাক্ট সেটার মান যখন 0 হইতো, তখন আমরা বলতাম যে ওই আমার যে সিস্টেমটা বা সেই বলের কারণে আমার ওই সিস্টেমটা হচ্ছে একটা অঘূর্ণনশীল। সো অঘূর্ণনশীল মানে হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা সেখানে কৃতকাজ হইতেছে। তো অঘূর্ণনশীল হোক বা সংরক্ষণশীল হোক, তাহলে আমাদের সংরক্ষণশীল হওয়ার যে শর্ত, সেই সংরক্ষণশীল হওয়ার শর্ত হচ্ছে যখন তুমি কোনো একটা ভেক্টরের কার্ল করলে 0 পাবা, তখন সেই ভেক্টরটা হবে সংরক্ষণশীল বল। তাহলে সেটা যদি তোমার সংরক্ষণশীল বল হয়, তাহলে এখানে তুমি কার্লের মানটা 0 কিভাবে পাবা? প্রথমত তোমার ওই মূল ভেক্টরটা দরকার। যদি তুমি কার্ল বের করতে হও, অবশ্যই তোমার ভেক্টর দরকার। তো এখানে কি ভেক্টর ফর্মে কোনো ফোর্সের মান দেওয়া আছে? দেওয়া কিন্তু নাই। আমার এখানে ফোর্সের আমরা যে ইকুয়েশনটা জানি, এখানে যে স্প্রিং বলের ফোর্স হিসেবে আমরা চিনি, সেটা হচ্ছে F ইজ ইকুয়ালস টু kx। এখন এই যে ইকুয়েশনটা, আমরা এই ইকুয়েশনটা কিন্তু ভেক্টর ফরম্যাটে লিখি নাই। কিভাবে বুঝলাম ভেক্টর ফরম্যাটে লিখি নাই? কারণ খেয়াল করো, তুমি যখন সরল চন্দ্রিত গতি বা স্প্রিং এর বল সম্পর্কে যখন পড়াশোনা করছো, তখন একটা জিনিস শিওর যে তুমি যেই ডিরেকশনে বল প্রয়োগ করো বা ত্বরণ থাকে তোমার যেই ডিরেকশনে, তোমার সরণ কি তোমার সেই ডিরেকশনে হয়? সরণ কিন্তু সেই ডিরেকশনে থাকে না। তোমার ত্বরণ এবং সরণ একটা আরেকটার অপোজিট ডিরেকশনে থাকে। তাহলে দুইটা ভেক্টর কি এভাবে লেখা যাবে যদি অপোজিট ডিরেকশনে থাকে? লেখা কিন্তু যাবে না। তাহলে কি করতে হবে? এটার সামনে একটা মাইনাস সাইন দিতে হবে, ঠিক আছে? তাইলে f ইজ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এটা হচ্ছে f এর ভেক্টরিক্যাল ফর্ম। কিন্তু আমরা এটার সামনে একটা আই ক্যাপ যুক্ত করে দিব। আই ক্যাপ যুক্ত করার রিজন হচ্ছে, আমরা জানি আমাদের যে স্প্রিং বলের যেই সরণটা বা স্প্রিং বলের জন্য যে সরণটা ঘটে, সেটা একমাত্রিক সরণ, হয় তোমার সামনের দিকে যাবে অথবা পিছনের দিকে যাবে। এটা কিন্তু দ্বিমাত্রিক সরণ সম্ভব না। তাহলে তুমি হয় আই অথবা জে অথবা কে, যে কোনো একটা একক ভেক্টর তোমাকে এখানে বসাইতে হবে। তাহলে আমরা এখানে আমাদের বোঝার স্বার্থে আমরা আই ক্যাপ ধরে নিলাম। তাহলে আমাদের কি করতে হবে? এই এফ ভেক্টরটা মাইনাস কে এক্স ইন্টু আই ক্যাপ, এটা বিবেচনা করে আমাকে এটার ডেল অপারেটর বের করতে হবে, অর্থাৎ ডেল ক্রস এফ। তাহলে ভেক্টরের ক্রস গুণফল কিভাবে বের করি? আমরা জানি ভেক্টরের ক্রস গুণফল বের করার জন্য আমরা নির্ণায়ক ইউজ করতে পারি। সো এখানে যদি নির্ণায়ক ইউজ করি, প্রথমে আমাকে আই জে কে একক ভেক্টরগুলো লিখতে হবে। তারপরের যে সারি, সেখানে নেভলার যে এই ভেক্টরের আই জে কে সহগ আছে সেগুলো লিখতে হবে, এবং সেগুলো হচ্ছে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই এবং ডেল ডেল জেড। আর লাস্টে আমাদের মূল ভেক্টর যে এফ, সেটার আই জে কে সহগ লিখতে হবে। সেটা শুধু একটাই সহগ আছে, একটা হচ্ছে কে মাইনাস কে এক্স, বাকি দুইটা কি 0 0। তাহলে আই এর সাপেক্ষে যখন তুমি বিস্তার করবা, তখন ডেল ডেল ওয়াই অফ 0 এবং ডেল ডেল জেড অফ 0, সেটা হবে 0 মাইনাস 0। মাইনাস জে এর সাপেক্ষে যখন বিস্তৃতি করবা, তখন ডেল এক্স এর সাপেক্ষে 0 বিস্তার করতে হবে, ডেল জে এর সাপেক্ষে মাইনাস কে এক্স এর বিস্তৃতি করতে হবে, এবং দুইটার বিস্তৃতি কত, দুইটার অন্তরীকরণে কত হবে? 0 হবে। এবং লাস্টে হচ্ছে কে ভেক্টর, এটা কে একক ভেক্টরের সাপেক্ষে বিস্তৃতি যদি করো, ডেল ডেল এক্স 0 এবং ডেল ডেল ওয়াই মাইনাস কে এক্স, সো এটাও 0। তার মানে আমার যে ভেক্টরটা, সেটা হচ্ছে 0i প্লাস 0j প্লাস 0k ভেক্টর। প্লাস বা মাইনাস এখানে কোনো তেমন কোনো ম্যাটার না, কারণ 0 তো 0ই। অথবা এটাকে লিখতে পারো 0 ভেক্টর। তাহলে যেহেতু তুমি কার্ল করে, অর্থাৎ তোমার একটা ভেক্টরের কার্ল করার ফলে তুমি যেহেতু 0 ভেক্টরটা পেয়ে গেছো, তার মানে তুমি এখানে শিওর যে ওই যে ভেক্টরটা তুমি কাজ করতেছো বা আলোচনা করতেছো, সেই ভেক্টরটা হচ্ছে একটা সংরক্ষণশীল বল। ঠিক আছে? তাহলে আমাদের আলোচিত যেই বলটা, সেটা হচ্ছে একটা সংরক্ষণশীল বল। ঠিক আছে? এটাই প্রুফ করতে বলছে আমাকে। কোশ্চেনে দেখো, পৃথিবীর কেন্দ্র হতে 2r/3 ও 4r/3 দূরত্বে অবস্থানরত এই এবং দুইটা বিন্দু
এখানে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, যেখানে আর এর ভ্যালুটা দেওয়া আছে। সো পৃথিবীর পৃষ্ঠে একটি সেকেন্ড দোলক সঠিক সময় দেয় এবং এর দোলনের বিস্তার হচ্ছে 5 সেন্টিমিটার। সো বিস্তারের মান আমাদের দেওয়া আছে। পৃথিবীর পৃষ্ঠে একটি সেকেন্ড দোলককে সঠিক সময় দেয়, সেই সঠিক সময়টা কত আমরা জানি, সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। ওকে, পৃথিবীর পৃষ্ঠে অভিঘর্ষ ত্বরণও আমাদের দেওয়া আছে। সো আমাদের গতে জিজ্ঞেস করছে পৃথিবীর পৃষ্ঠে সেকেন্ড দোলকটির ভরের সর্বোচ্চ বেগ নির্ণয় করা। আচ্ছা, এটা এটা হচ্ছে ববের সর্বোচ্চ বেগ হবে আর কি। অর্থাৎ এই যে সেকেন্ড দোলক আছে, সেই সেকেন্ড দোলকের এই যে বব, তার সর্বোচ্চ বেগ আমাদের নির্ণয় করতে হবে। সো মনে করো এটা হচ্ছে সেই সেকেন্ড দোলকটা। তো সেই সেকেন্ড দোলকের ববের সর্বোচ্চ বিন্দু নির্ণয় করার জন্য আমাদের জানতে হবে যে সর্বোচ্চ বেগের সূত্র কি। আমরা জানি বেগের সূত্র, বা এখানে যেহেতু সেকেন্ড দোলকের কথা বলা আছে, আমরা জানি বি ইজ ইকুয়ালস টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো সর্বোচ্চ বেগ কোন অবস্থানে হবে? সো ববের চিন্তা করো, এই অবস্থানে ববটাকে যদি তুমি ছেড়ে দাও তাহলে সে কি হবে, এখান থেকে যাত্রা শুরু করে এখানে পৌঁছাবে, পৌঁছানোর পর আবার বিপরীত দিকেই পৌঁছানো বা যাত্রা শুরু করবে। সো এই পয়েন্টে কি ববটাকে যে ছেড়ে দিছ, এই পয়েন্টে কি ববটা এসে একবার থামবে না? সো এই পয়েন্টে তার বেগ কত? 0। আর এই পয়েন্টে ঠিক সিমিলারলি এই পয়েন্টে যদি ছাড়ো, সেই পয়েন্টটা থেকে আবার সেই যখন এই পয়েন্টে আসবে তখনও ব্যাক কত? 0। তাহলে এখানেও 0, এখানেও 0, তাহলে ব্যাক সর্বোচ্চ কোথায় হয়? এই যে একেবারে তলানিতে, এইখানে হয় ব্যাক সর্বোচ্চ। এবং এই যে তলানি মোমেন্টে তার সরণ কত, অর্থাৎ সে সাম্যাবস্থা থেকে কতটুকু সরছে? সে সাম্যাবস্থা থেকে 0 সরছে, কারণ সে সাম্যাবস্থাতেই আছে। তো সে যদি সাম্যাবস্থায় থাকে তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ভি ম্যাক্স, অর্থাৎ সে সর্বোচ্চ ব্যাক বের করার জন্য আমাদের যেই বিস্তারের মান সেটা কত হইতে হবে, বা এই এক্স এর মানটা 0 হইতে হবে। এক্স এর মান যদি 0 হয় তাহলে এ স্কোয়ার মাইনাস 0। তার মানে আমরা যদি এখন একটু দেখি, ওমেগা ইন্টু এ, স্কোয়ার রুট কাটলে ওমেগা ইন্টু এ। আচ্ছা, এখানে আমরা ওমেগা কীভাবে পাবো? আমরা জানি ওমেগা ইকুয়ালস টু ওয়াই পাই বাই টি ইন্টু এ। সো 2 পাই বাই টি কত? 2 সেকেন্ড ইন্টু বিস্তার। বিস্তার এখানে দেওয়া আছে 5 সেন্টিমিটার। তার মানে তাকে আমরা 5 সেন্টিমিটার এদিক থেকে এদিকে সরণ ঘটাইছি। তো সেই 5/100 হবে আমাদের বিস্তার। সো আমরা যদি এখন ক্যালকুলেশন করি, আমরা দেখব আমাদের সর্বোচ্চ বেগ হবে 0.15708 মিটার পার সেকেন্ড। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো এখন ঘ নাম্বারটা দেখি। সেকেন্ড দোলকটি এ এবং বি অবস্থানে নিয়ে গেলে একই পরিমাণ সময় হারাবে কি? আচ্ছা, জিনিসটা একটু বোঝো। সো ধরো এটা হচ্ছে পৃথিবী। সো পৃথিবীর পৃথিবীর যে কেন্দ্র আছে, সেই কেন্দ্র থেকে 2r/3 ডিস্টেন্স, সেটা কোথায় হবে? 2r/3 মানে কি? আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এর মধ্যে 2/3 মানে কি? মানে সম্পূর্ণ ব্যাসার্ধও যদি কমপ্লিট না করি, অর্থাৎ আমরা এইখানে কোথাও একটা থাকবো, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা ভিতরে বা পৃথিবীর অভ্যন্তরে থাকবো। এটা হচ্ছে এ পয়েন্ট। আর বি পয়েন্ট কোনটা? 4r/3। এখন 4/3 যে এই যে অনুপাত, সেটা কি একের চেয়ে বড়? তার মানে বুঝতে পারছো, সেটা বি যে পয়েন্টটা, সেটা পৃষ্ঠের চেয়ে অবশ্যই দূরে কোথাও একটা হবে। সো এ পয়েন্ট, বি পয়েন্ট, এই দুই পয়েন্টে আমাদের কি করতে হবে? দোলনকাল বের করে দেখতে হবে যে কোন স্থানে সে বেশি সময় হারাবে, কোন স্থানে সে কম সময় হারাবে। এখন আমরা তো আসলে সবাই মনে করো, সবার তো মনে হয় খেয়াল আছে যে দিনে কি পরিমাণ সময় হারাবে। আচ্ছা, একটা সেকেন্ড দোলক দিনে কি পরিমাণ বা কত সেকেন্ড যাইতে হবে? আমরা জানি একদিনে হচ্ছে 86,400 সেকেন্ড। অর্থাৎ সেই 86,400 সেকেন্ডে তাকে কিন্তু 86,400টা দোলনে দিতে হবে। অর্থাৎ 86,400 সেকেন্ডে সে যদি 86,400টা দোলন দেয়, তখন সে কী হবে? একটা প্রকৃত সেকেন্ড দোলক হবে। এবং এই ঘটনাটা কোথায় ঘটে? শুধুমাত্র ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠ থেকে যতই আমরা উপরে উঠি বা নিচে যাই, এই যে দোলনটা, সেই দোলনের সব পরিমাণটা কী হয়ে যায়? কমে যায়। অর্থাৎ আমরা ধরলাম n সংখ্যক দোলন কমে গেছে। সো n সংখ্যক দোলন যদি কমে যায়, এটার মিনিং হচ্ছে 86,400 মাইনাস n। সো এতটা দোলন দিতে, মানে এই কম পরিমাণ দোলন দিতেই আমাদের কত সময় লাগছে? 86,400 সেকেন্ড সময় লাগছে। তাহলে একটা দোলন দিতে আমার যেই দোলকটা আছে সেটা কত সময় লাগবে? উপরে হবে 86,400, নিচে হবে 86,400 মাইনাস n। তাহলে যদি দুইটা দোলন যদি দেওয়া লাগতো তাহলে কত হইতো? ইন্টু 2। তাহলে দুইটা দোলন যে দেয়া থাকলে আমাদের যতটুকু সময় লাগে সেটাকে আমরা কি বলি? দোলনকাল। সো দোলনকাল থেকে আমরা বুঝতে পারতেছি এখানে 86,400, নিচে হবে 86,400
400 মাইনাস n ইন্টু 2। সো আমরা এভাবে কতটুকু সময় হারাবে কোথায় গেলে সেই জিনিসটা বের করতে পারবো। সো এই পুরো জিনিসটা বের করার জন্য আমাদের মেইন টার্গেট কি, দোলনকাল বের করা। সো আমাদের আগে দোলনকাল বের করতে হবে এ এবং বি অবস্থানে। সো এ এবং বি অবস্থানে দোলনকাল বের করার আগে আমাদের এখানে দেখতে হবে যে কিভাবে দোলনকাল বের করতে পারি। সো দোলনকালের ইকুয়েশন যদি আমরা দেখি, টি ইজ ইকুয়ালস টু 2π√L/g। এখানে কিন্তু এল এর মান কনস্ট্যান্ট থাকবে। সো আমরা টি এর যে ভ্যালুগুলা সেটা কিন্তু জি এর মাধ্যমে বের করতে পারি। সো আমরা তো মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে তো এটা পড়ছি যে এ এবং বি বিন্দুর ভিতরে যে অভিকর্ষ ত্বরণ সেটা ইজিলি আমরা বের করে ফেলতে পারি। সো সেই অভিকর্ষ ত্বরণ যদি বের করা শেষ হয়ে যায় তাহলে আমরা কি ওই স্থানগুলো দোলনকালও পেয়ে যাব। সো আমরা প্রথমে মনে করো এ স্থানের দোলনকাল বের করতে চাই, তার জন্য আমাদের আগে কি বের করতে হবে, জি এ। সো এ অবস্থানটা কোথায়, পৃথিবী থেকে কিছু পরিমাণ কি অভ্যন্তরে, সেই অভ্যন্তরে দোলনকালে বের করার সূত্র কি 1 - d/r ইন্টু জিই, অর্থাৎ পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ তার সাথে এই পার্টটা গুণ হয়েছে। এখন এই পার্টে ডি কি, ডি হচ্ছে সে পৃষ্ঠ থেকে যত গভীরতায় নিচে আছে, আর এখানে আরটা কি, এখানে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। সো 1 - d। আচ্ছা, আমাদের এখানে যে দূরত্বটা দেওয়া আছে সেটা কিন্তু কেন্দ্র হতে, ঠিক আছে, তার মানে সে কেন্দ্র হতে 2r/3 দূরত্বে আছে। তার মানে মনে করো টোটাল ডিস্টেন্সটা যদি হয় r, সো কেন্দ্র হতে যদি সে 2r/3 ডিস্টেন্সে থাকে তাহলে উপর থেকে সে কত ডিস্টেন্সে থাকবে, 1/3 না। সো উপরের অংশটা কত, 1/3, তার মানে এই জায়গাটা হচ্ছে r/3 আর নিচে কত r ইন্টু জিই। এটা যদি ক্যালকুলেশন করি আমরা দেখবো আমাদের মান আসে 6.53 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, তাহলে দোলনকাল এখান থেকে বের করে ফেলতে পারি। আমরা জানি দোলনকালের সাথে অভিকর্ষ ত্বরণের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে T2/T1 সেটা যদি আমাদের করতে হয় তাহলে সেটা হবে √g1/g2। কারণ T2 ধরো এই অবস্থানে যে অভিকর্ষ ত্বরণ সেইটা, তাহলে সেই যে TA সেটা কত হবে, আমাদের TA হবে √g1 বা জিই ধরি আমরা, অর্থাৎ পৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ সেইটা, আর নিচে কি GA, এটার ইন্টু T1 অর্থাৎ পৃষ্ঠে যেই দোলনকাল সেটা। তো পৃষ্ঠে দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ 9.8, এটা হচ্ছে 6.53। সবগুলো যদি আমরা বসাই আমরা দেখবো এখানে দোলনকাল বের হয় 2.45 সেকেন্ড। সো আমাদের এই বিন্দুতে যে অভিকর্ষ ত্বরণ সেটা আমাদের বের করে ফেলছি। সো এখন আমাদের কাজ হচ্ছে বি পয়েন্টে অভিকর্ষ ত্বরণ বের করা। সো বি পয়েন্টটা আমরা দেখতেছি একটা নির্দিষ্ট হাইটে। সো একটা নির্দিষ্ট হাইটে যে অভিকর্ষ ত্বরণ সেটা আমরা কীভাবে বের করি, সেটা হচ্ছে আমরা তো জানি অভিকর্ষ ত্বরণের সাথে দূরত্ব সম্পর্ক কি, বর্গের ব্যস্তানুপাতিক। তাইলে বি পয়েন্টের অভিকর্ষ ত্বরণ বের করতে হইলে, যেটা যদি পৃষ্ঠের চেয়ে যদি উচ্চতায় থাকে, তাহলে জি বিন্দু যেটা, অর্থাৎ এই অবস্থানের অভিকর্ষ ত্বরণের জন্য এই যে এখানে যে দূরত্বটা হবে কেন্দ্র থেকে সেটা বসবে নিচে। তো সেটা কত, সেটা আমাদের কোশ্চেনে বলা আছে 4r/3। সো 4r/3 বসবে নিচে, এটার স্কোয়ার, আর উপরে বসবে কি GA, অর্থাৎ পৃষ্ঠের যেটা, পৃষ্ঠে তো r স্কোয়ার, সেটা তো r স্কোয়ারে থাকবে, সো ইন্টু GE। তারপর আর যদি কাটি, r স্কোয়ার যদি কাটি আমরা, ফাইনালি আমরা দেখবো আমাদের 9/16 GE হবে। আচ্ছা, 9/16 মানে কত, 9/16 হচ্ছে আমাদের 5.5125 মিটার পার সেকেন্ড ইনভার্সের কাছাকাছি একটা হবে। ওকে, সো বি বিন্দুতে আমাদের অভিকর্ষ ত্বরণ বের হয়ে গেছে। তাহলে সিমিলারলি এটার মতো যদি আমরা সূত্র এখন বসাই দেই যে বি বিন্দুর দোলনকাল বের করতে, সেটা কত হবে, GE/GB ইন্টু TE। সো এটা যদি আমরা করি আমরা দেখব 2.67 সেকেন্ড। আচ্ছা, সো আমাদের কাজ শেষ। এখন আমাদের বাকি রইল কি, যে আমরা জানি টি হচ্ছে 86,400 মাইনাস n ইন্টু 2, যেটা আমরা এই যে প্রথমে যে ডেরিভেশন করছিলাম এই যে এটা। সো এই সূত্রের ভিতরে আমাদের যদি n এর মান বের করতে হয় তাহলে একবার আমরা TB এর জন্য বের করব, আর একটা কি TA এর জন্য বের করব। সো কার জন্য n এর মানটা বেশি হবে, চিন্তা করো যার জন্য দোলনকাল বেশি লাগতেছে, অর্থাৎ এটার মান যার জন্য বেশি হবে, তার মানে কি এই পুরো জিনিসটাই তো বেশি হবে। এর মধ্যে 2 এর সাথে কোন একটা জিনিস গুণ হইতেছে, তাহলে এই জিনিসটা অবশ্যই কি হতে হবে, একের চেয়ে বড় হতে হবে। সো এই জিনিসটা যত বেশি, টি এর মানও কি তত বেশি। সো এই জিনিসটা যতই বেশি হবে, এই ভ্যালুটা যতই
কম হওয়ার, অর্থাৎ এখানে আমরা জানি যে টিভি এর যে মানটা, টিভি কত 2.67 আর এটা 2.45, সো টিভিটা বড় কি টি এ এর চেয়ে। সো টিভি যদি টি এ এর চেয়ে বেশি হয়, অর্থাৎ এই যে বি পয়েন্ট যেটা, সেটা বেশি পরিমাণ কি হবে, সময় হারাবে। কারণ এই যে এখানে যে টি অর্থাৎ দোলনকালের মানটা বেশি করার জন্য এখানে জিনিসগুলো কি বেশি লাগবে। সো নিচের যে ভগ্নাংশটা সেটা যত কম হবে ততই কি এই পুরা জিনিসটা বেশি হবে। সো নিচের ভগ্নাংশ বেশি হওয়ার মানে কি, আমি 86,400 থেকে যত বেশি এন বিয়োগ দিব, মনে করো 100 বাদ গেল প্রথমে, আরেক জায়গায় মনে করো 1000 বাদ গেছে, সো 100 বাদ গেলে টিএ পাবো নাকি 1000 বাদ গেলে টিএ পাবো? অবশ্যই টি যেহেতু কম, তাহলে কম পরিমাণ বাদ গেলে কম পাবো, বেশি পরিমাণ বাদ গেলে টিবি পাবো আমরা। তার মানে এখানে আমি বুঝতেছি যে বি অবস্থানে যেটা সেইখানে বেশি সময় হারাবে, এই অবস্থানে কম সময় হারাবে। সো মানে এখানে তোমরা কিন্তু এন এর মানটা বের করে তারপর বর্ণনাটা দিবা যে এখানে কে বেশি সময় হারাবে। ঠিক আছে, বাকি জায়গাটা নিজেরা করবা, আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ। একটি পানির ট্যাঙ্কের গভীরতা 20 মিটার এবং ব্যাস দেওয়া আছে আমার 4 মিটার। আমাকে ওই ট্যাঙ্কটাকে পানি শূন্য করতে হবে। এর ফলে আমি একটা পাম্প এখানে সংযুক্ত করছি। এখন এই পাম্পটা সংযুক্ত করার পরে এটাকে চালু করছি আমরা। এটার 10 মিনিট পর ট্যাঙ্কের 1/4 খালি করে পাম্পটা নষ্ট হয়ে গেল। সো আমি একটা পাম্প লাগাইছি, এই পাম্প দিয়ে আমি ধরো একটা চৌবাচ্চার ভিতরে যে পানি সেটা খালি করব। এখানে যদিও ট্যাঙ্ক বলা আছে, বাট আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটাকে চৌবাচ্চা হিসেবে বিবেচনা করব। ঠিক আছে, তাহলে ধরো আমি একটা চৌবাচ্চা যদি আঁকি এখানে, সে সাপোজ এটা হচ্ছে একটা ট্যাঙ্ক। এখন এই ট্যাঙ্ক সম্পূর্ণরূপে পানি দ্বারা পূর্ণ আছে। এই ট্যাঙ্কের যেই হাইট বা গভীরতা যেটা অ্যাকচুয়ালি আমরা বলি সেটা হচ্ছে 20 মিটার এবং ব্যাস তোমার দেওয়া আছে 4 মিটার। তাহলে ট্যাঙ্কে পানি শূন্য করার জন্য যে পাম্পটা লাগাইছে সেই পাম্পে প্রথম 10 মিনিটে ও 1/4 পানি খালি করছে। তাহলে ট্যাঙ্কটা যদি সম্পূর্ণরূপে পূর্ণ থাকতো, তাহলে চিন্তা করো তো, ট্যাঙ্কটাকে তুমি যদি 4টা ভাগে ভাগ করতা, তাহলে 4টা ভাগের একটা ভাগ পানি তুলে সে কি হয়ে যেত, নষ্ট হয়ে যেত। তাহলে ধরো আমি সেই 4টা ভাগ দেখাইতেছি এখানে। ধরো এই 4 ভাগ হচ্ছে ট্যাঙ্কের পানি আছে, এটার ভিতরে প্রথম ভাগের যে পানিটা আসছিল সেই পানিটা এখানে আমাদের তোলা হয়েছে প্রথম পাম্পের সাহায্যে। সো প্রথম পাম্পের তোলার যদি আমরা যে পানিটা তুলছি সেই পানিটার যে ভর, সেই ভরটা যদি আমরা এম প্রাইম চিন্তা করি এবং যে হাইট এখানে উঠানো হয়েছে সেই হাইটটা কত হবে, এইচ প্রাইম। তাহলে এই ভ্যালুগুলো দিয়ে আমাকে প্রথমে গতে বের করতে বলছে প্রথম পাম্পের ক্ষমতা কত, কারণ এর পরের অংশটা হচ্ছে অন্য একটা পাম্পের ইনফরমেশন। তাহলে প্রথমত আমরা পাম্পের ক্ষমতা যদি বের করতে চাই, তাহলে একটা ক্ষমতার ইকুয়েশনে আমাদের কি কি ইনফরমেশন প্রয়োজন। আমরা জানি ক্ষমতা হচ্ছে কৃতকাজ ডিভাইডেড বাই সময়। তাহলে আমার প্রথম পাম্পটা যেই পরিমাণ সময় লাগাইছে কোনো একটা কৃতকাজ করতে, ওই সময়ে যে কৃতকাজের মানটা সেটাই আমাদের এখানে বসাইতে হবে। তাহলে প্রথম পাম্পটা কি পরিমাণ সময় লাগাইছে সেটা কি প্রশ্ন দেওয়া আছে না? হ্যাঁ, 10 মিনিট। তার মানে 10 × 60 সেকেন্ড প্রথম পাম্পের সময়। তাহলে উপরে আমাদের বসাইতে হবে কি প্রথম পাম্প কি পরিমাণ কৃতকাজ করছে। এখন আমরা জানি কৃতকাজের ইকুয়েশন হচ্ছে mgh। এখন প্রথম পাম্পের জন্য যেই পরিমাণ পানি প্রথম পাম্পে তুলছে সেই ভরটা ইনটু অভিকর্ষ ত্বরণ ইনটু প্রথম পাম্পের জন্য যেই গড় সরণ বা এইচ গড়, সেই দূরত্বটাই কিন্তু আমাদের এখানে নিতে হবে। তাহলে প্রথমত আমাদের স্মল এম প্রাইম বের করতে হবে। স্মল এম প্রাইম কি, সে কতটুকু পানি তুলছে। এখন আমরা যেহেতু জানি সে সম্পূর্ণ পানির 1/4 তুলছে, তাহলে আমরা যদি সম্পূর্ণ পানির ভর বের করি স্মল এম, সেই সম্পূর্ণ পানির ভরের মানটা আমরা কিভাবে বের করব? আমরা জানি m = রো ইন্টু ভি, ডেন্সিটি ইন্টু ভলিউম। তাহলে পানির ডেন্সিটি আমরা জানি 1000, আর সম্পূর্ণ পাত্রের যেই আয়তন বা সম্পূর্ণ পাত্রের যে সাইজ সেটা একটা সিলিন্ডার সাইজ এখানে দেখতে পাইতেছো। তাহলে সিলিন্ডারের আয়তনের ইকুয়েশন কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই ইন্টু ব্যাস হচ্ছে তোমার 4 মিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 2 মিটার। তাহলে পাই 2 স্কোয়ার ইন্টু এইচ হাইট। এখন সম্পূর্ণ পানির হাইটের জন্য তোমার 20 মিটার কিন্তু নিতে হবে এখানে। তাহলে এটা যদি ক্যালকুলেট করো দেখবা স্মল এম এর মান হবে 25138 কিলোগ্রাম। তার মানে আমার সম্পূর্ণ পানির ভরটা হচ্ছে এত। তাহলে এম প্রাইম কত হবে, এম প্রাইম হবে m/4। তাহলে এম এর মান তো আমরা একটু আগে বের করছি, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে
অ্যান্সার হবে 62832 কেজি। তার মানে এই ইকুয়েশনে কিন্তু আমাদের এম প্রাইম বের করা শেষ। জি এর মানও আমরা জানি, আমাদের আর কি লাগবে, গড় সরণ লাগবে। তাহলে এখন আমরা সেই গড় সরণটাই বের করব। তাহলে এইচ অফ গড়, তাহলে গড় সরণটা কিভাবে বের করবা? অনেকে অনেক রকমের সূত্র মনে রাখছো বা অনেকে অনেক কনসেপ্ট মনে রাখছো। গড় সরণের সেই যেই কনসেপ্টটা আমি নিজে ইউজ করি বা আমার নিজের বোঝার জন্য যে কনসেপ্টটা আমরা ইউজ করি, সেই কনসেপ্টটা হচ্ছে তুমি যখন কোন একটা হাইটের যখন পরিবর্তন কনস্ট্যান্ট থাকবে না, অর্থাৎ সবসময় ভিন্ন ভিন্ন হাইটে তোমার সরণটা ঘটতেছে, একটা নির্দিষ্ট কৃতকাজ করার জন্য প্রতি কেজি যদি হাইট চেঞ্জ হয়ে থাকে তখনই আমাদের গড় সরণ বের করতে হয়, যেটা হচ্ছে আমাদের চৌবাচ্চার কেজে দেখা যায়। ঠিক সিমিলারলি এখানেও আমাদের যে কেজটা, এই কেজে আমার পানির হাইট প্রতিনিয়ত কি হইতেছে, কমতেছে। এখন পানির হাইট যে প্রতিনিয়ত কমতেছে, এখন কমতে কমতে এই পানির একটা ইনিশিয়াল হাইট থাকবে না, INITAL, ইনিশিয়াল হাইট, এবং পানির একটা ফাইনাল হাইট আছে যেই হাইটে আমরা পানিটাকে তুলছি। তাহলে তুমি গড় সরণ বের করার জন্য তোমার দুইটা ডিস্টেন্সের অ্যাভারেজ করতে হবে, বা আমি যদি বলি দুইটা সরণের অ্যাভারেজ করতে হবে। প্রথম সরণটা হচ্ছে, জিনিসটা এরকম মনে রাখবা, তুমি একটা কাজ করতেছো, এখানে বালতি দিয়ে পানি তুলতেছো, জিনিসটা এরকম ভাবে চিন্তা করো। তাহলে তোমার এই প্রথম কেজে এই যে 10 মিনিট ধরে যে পানি তুলতেছিল প্রথম পাম্পটা, সে যদি বালতির মাধ্যমে কাজটা করতো, তাহলে সেই প্রথম বালতির পানি তুলতে তাকে তুমি উপর হতে কতটুকু নিচে ফেলতে হবে, উপর থেকে কতটুকু নিচে ফেলতে হবে, প্লাস শেষ বালতির জন্য তোমার কতটুকু নিচে ফেলতে হবে। এই দুইটা ডিস্টেন্সের তোমার গড় করলেই তুমি বের হয়ে যাবে গড় সরণ। সো আমি যে সূত্রটা লিখছি সেই সূত্রটা একটু এক্সপ্লেন করি আমি এখন। প্রথম বালতি পানি তোলার জন্যে তোমার বালতিটাকে কতটুকু নিচে ফেলতে হবে, চিন্তা করো। তোমার এই যে চৌবাচ্চাটা আছে সেটা কিন্তু সম্পূর্ণটা পানি দিয়ে পূর্ণ আছে। এখন প্রথম বালতি পানি যদি যখন তুমি তুলবা, তুমি তো দাঁড়াই আছো উপরে, একেবারে উপরে। সেই উপর থেকে তুমি প্রথম বালতিটা পানি তোলার জন্যে তোমার কি বালতিটা কি কোনো নিচে ফেলতে হবে? না, কারণ বালতিটা এবং পানির সারফেস একেবারে তোমার হাতের নাগালেই। তাহলে কি প্রথম বালতি পানি তোলার জন্য তোমাকে কোনো ডিস্টেন্স কভার করতে হবে? না কিন্তু। তাহলে প্রথম বালতি তোলার জন্য বালতিটিকে 0 মিটার নিচে ফেলতে হবে। এবং শেষ বালতি পানি হচ্ছে ওই সিনারিওতে, অর্থাৎ 10 মিনিট ধরে যে তুমি কাজটা করলা, সে 10 মিনিটের একেবারে লাস্ট সেকেন্ডে বা লাস্ট মুহূর্তে তুমি পানির সারফেসটা যে তুলতেছ, সেই সারফেসটা উপর থেকে কতটুকু নিচে, বা সেই সারফেস থেকে লাস্ট বালতি পানিটা তোলার জন্য তোমাকে কতটুকু নিচে বালতিটা ফেলতে হবে, সেটা কত হবে, সেটা হচ্ছে তোমার এইচ প্রাইম। এখন এইচ প্রাইম কত, 20/4 না, যেহেতু 1/4 খালি করছো। তাহলে এইচ প্রাইম বা শেষ বালতি পানি তুলতে কিন্তু তুমি খেয়াল করো, তুমি উপর থেকে এরকম 5 মিটার নিচে কিন্তু বালতিটা ফেলতে হবে লাস্ট বালতি পানি তোলার জন্য। তাহলে এই দুইটা ডিস্টেন্সের যদি অ্যাভারেজ করো, সেই অ্যাভারেজের মানটাই হচ্ছে তোমার কি এখানে গড় সরণ বা এইচ প্রাইম হিসেবে ইউজ হবে। তাহলে আমরা যদি ক্ষমতা বের করি এখন, MGH, এম প্রাইম জি এইচ অ্যাভারেজ বা এইচ গড় ডিভাইডেড বাই টি। তো সবগুলা ভ্যালুই তো আমরা জানা আছে, তাহলে সবগুলো যদি বসাও তাহলে অ্যান্সার হবে 2565.64 ওয়াট। ঠিক আছে, তার মানে প্রথম পাম্পের যে ক্ষমতা সেটা হচ্ছে 2565.64 ওয়াট। ওকে, তাহলে এখন ঘ নাম্বারটা দেখি কি কোয়েশ্চেন করছে। উদ্দীপকে দ্বিতীয় পাম্পটা যদি বাকি ট্যাঙ্কের পানিটা 20 মিনিটে শূন্য করতে পারে, তার মানে টি প্রাইম হচ্ছে তোমার 20 মিনিট। 20 মিনিটে পানি শূন্য করতে পারলে উভয় পাম্পের মধ্যে কোনটার অশ্ব ক্ষমতা বেশি হবে? সো প্রথম পাম্পের কি অশ্ব ক্ষমতা তুমি বের করছো না? সে প্রথম পাম্পের অশ্ব ক্ষমতা কত? প্রথম পাম্পের ক্ষমতা তুমি বের করছো 2565.64 ওয়াট। এটাকে যদি 746 দিয়ে ভাগ দাও তাহলে কিন্তু অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার বের হয়ে যাবে। তো এটা হবে 3.439 হর্স পাওয়ার। তার মানে এখন আমাদের দ্বিতীয় কেজে বা দ্বিতীয় পাম্প যখন আমরা বসাবো, প্রশ্ন খেয়াল করো তো, দ্বিতীয় পাম্পটা আমরা কখন বসাইছি? যখন প্রথম পাম্পটা 1/4 খালি করে ফেলছে। দ্যাট মিনস আমার যে এই অংশ, যেটা এই অংশে কি আর কোনো পানি আছে? এই অংশে কিন্তু এখন আর পানি নাই।
এখন পানিগুলো কতটুকু আছে অংশ জুড়ে, এই যে নিচের যে অংশটা আছে এই নিচের অংশ জুড়ে তোমার এখানে পানি আছে। তাহলে সেই বাকি পানিটা খালি করার জন্য তোমার টি প্রাইম ইকুয়ালস 20 মিনিট সময় লাগছিল নতুন একটা পাম্পে। তাহলে সেই পাম্পের যে কর্মদক্ষতা সেটাই আমাদের এখানে বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? আগের মতোই আমাদের সূত্র আগেরটাই থাকবে। আমাদের পি এর যে ইকুয়েশন পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি, এখানেও সেটাই আমরা ইউজ করব। আমরা জানি পি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই টি। ডাব্লিউর ইকুয়েশন হচ্ছে এম জি এইচ ডিভাইড বাই টি। এখন আমরা জানি আমাদের এখানের যে স্মল এম, সেই স্মল এম এর জায়গায় বসাইতে হয় আমি যতটুকু পানি তুলছি ওই টি সময়ে সেই পানির ভরটা, এবং আমি ওই ভর তোলার জন্য যে গড় সরণটা আমার লাগছে সেই গড় সরণটা। তার মানে আমাদের এই যে এম প্রাইম, আমি যদি এখানে এম প্রাইম ইউজ করি আবার, তাহলে এই এম প্রাইমটা কতটুকু হবে খেয়াল করো তো। পানির কিন্তু উপরের অংশটা কিন্তু আগে ছিল, বাট এটা তো পানি খালি হয়ে গেছে। তাহলে 4/1 যেহেতু খালি হয়ে গেছে, তাহলে 4/3 কি পানি রয়ে গেছে না? তাহলে এম প্রাইম হবে তোমার টোটাল ভরের 3/1, সরি ভুল লিখছি, 4/1 খালি, তার মানে 4/3 এখন রয়ে গেছে পানি। তাহলে এটার মান হবে 188,496 কিলোগ্রাম। তাহলে এম প্রাইমের মান বের হয়ে গেছে। আমাদের টি এর মানও আমরা জানি, এখন আমাদের বের করতে হবে কি এইচ গড়। তো গড় সরণের জন্য আমরা একটু আগে একটা সূত্র পড়ছিলাম না, গড় সরণের জন্য আমাদের কি দরকার? প্রথম বালতি পানি তুলতে কতটুকু উপর থেকে নিচে ফেলতে হবে। সো এই এইচ অ্যাভারেজের জন্য আমাদের সেকেন্ড কেজে প্রথম বালতি পানি ফেলার জন্য কতটুকু নিচে ফেলতে হবে সেটা যদি আমি একটু বের করার চেষ্টা করি, একটু জিনিসটা ইমাজিন করার চেষ্টা করো। তোমার এতটুকু এখন আছে পানির সারফেস। এখন দ্বিতীয় কেজে বা দ্বিতীয় পাম্পটা দিয়ে তুমি যখন প্রথম বালতি পানি তুলবা এটা থেকে, এই পাম্প এই কুয়া থেকে বা চৌবাচ্চা যেটাই হোক ট্যাঙ্ক থেকে, তো সেই ট্যাঙ্কে তুমি প্রথম বালতিটা পানি ফেলার জন্য উপর থেকে রশিটা কতটুকু নিচে ফেলবা, এই যে এই ডিস্টেন্সটা না, এবং এই ডিস্টেন্সের মান কত? 5 মিটার। ঠিক আছে। এবং শেষ বালতি পানি তোলার জন্য শেষ বালতি পানি কোথায় থাকবে? অবশ্যই একেবারে তলানিতে থাকবে না, কারণ পানির সারফেস তো উপর থেকে নিচে কমতে থাকে। তাহলে তোমার সেই শেষ বালতি পানি তোলার জন্য তুমি উপর থেকে বালতিটা একেবারে নিচ পর্যন্ত ফেলতে হবে। তাহলে শেষ বালতি পানি ফেলার জন্য তোমার 20 মিটার হাইট কভার করতে হবে না? তাহলে এই দুইটা যে ভ্যালু আছে 5 + 20, এই দুইটার অ্যাভারেজ হবে কি আমাদের গড় সরণ, দ্যাট ইজ 25/2 মিটার। তার মানে আমাদের পি এর যে ইকুয়েশন সেইখানে আমরা এম প্রাইমের জায়গায় 188,496 ইন্টু 9.8 ইন্টু আমাদের হাইট হচ্ছে 25/2 ডিভাইডেড বাই টাইম, আর টাইম আমাকে বলা আছে 20 মিনিট, তাহলে 20 ইন্টু 60 সেকেন্ড। ওকে, তাহলে এটা যদি ক্যালকুলেট করি আমি দেখবো আমার রেজাল্ট আসবে 19242.3 ওয়াট। এটাকে যদি 746 দিয়ে ভাগ দাও তাহলে চলে যাবে তোমার হর্স পাওয়ারে। হর্স পাওয়ার এটার ভ্যালু আসবে 25.794 হর্স পাওয়ার। তাহলে এটা হচ্ছে তোমার P2 ভ্যালু, আর ওইটা ছিল P1। তাহলে এখানে আমরা ক্লিয়ারলি দেখতেই পাইতেছি যে আমার P2 যে পাম্পটা সেটার যে ক্ষমতা বা কর্মদক্ষতা অশ্বক্ষমতা সেটা P1 যে পাম্প আছে সেটার তুলনায় কি হবে? বেশি হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার।